তোমরা অনেকেই বলছো দাদা ম্যাথের জন্য তুমি যে আমাদের একটা পিডিএফ দিয়েছো এটা করলেই কি যথেষ্ট? আমি বলছি অবশ্যই। এই যে আমি তোমাদের এক একটা অধ্যায়ের প্রথমেই কনসেপ্ট আমি আগে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি সবসময় বলি তুমি চেষ্টা করবা অঙ্কের জন্য যে অধ্যায়টাই তুমি ধরতে চাও না কেন আগে তুমি কনসেপ্ট বোঝার চেষ্টা করবা। একবার যদি কনসেপ্ট তোমার মাথায় ঢুকে যায় তাহলে সেই অধ্যায় থেকে প্রশ্ন তোমার যেভাবে যে টাইপের যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দিক তুমি খুব সহজে নিজে নিজে অ্যান্সার করতে পারবে। তা চলো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সবার প্রথমে দেখে নেব অংশীদারি কারবার কি আছে এর মধ্যে। এর আগেরগুলো তো আমরা করে নিয়েছি এবং এরপরে আর একটা ক্লাসের মাধ্যমে পুরো তোমাদের ম্যাথ শেষ করিয়ে দেবো। দেখো কিছুই নেই এর মধ্যে, শুধুমাত্র এই তথ্যটা মাথায় রাখবে যে মূলধনের সাথে যদি আমরা সময়টা গুণ করি তাহলে আমাদের লাভ অথবা ক্ষতি বেরিয়ে আসে। কি বললাম? মূলধনকে আমি এ লিখছি, সময়কে আমি টি লিখছি, আর লাভ অথবা ক্ষতিকে আমি, মানে এখানে তো ক্ষতি আসে না, লাভই আসে, ঠিক আছে, তা সেটাকে আমি পি লিখছি। তা আমরা দেখলাম যে দাদা মূলধনের সাথে সময়টা গুণ করলে আমাদের কি বেরিয়ে আসে? আমাদের লাভ বেরিয়ে আসে, ঠিক আছে। তা কখনো তোমাকে প্রশ্নে কি জানতে চাইবে? কখনো তোমাকে প্রশ্নে বলবে যে লাভ্যাংশ কত। লাভ্যাংশ মানেই লাভ, বোঝা গেল। বিনিয়োগ মানে হচ্ছে মূলধন, আর 2 মাস 4 মাস 6 মাস এগুলো মানে তো তুমি জানোই যে সময়কে বোঝাচ্ছে। এবার যদি কখনো প্রশ্নে তোমাকে লাভ বার করতে বলে তুমি দেখবা মূলধন কি আছে, তুমি দেখবা মূলধন কি আছে আর সময় কি আছে, এই দুটো গুণ করে দিবা, ব্যাস ব্যাস তোমার লাভ চলে আসবে। সেই ইউনিটে আসুক আর সত্যি সত্যি চলে আসুক। কি বললাম বুঝতে পারছো? ঠিক একই রকমই কখনো তোমাকে সময় বার করতে বলবে, তাহলে তুমি কি করবা? তুমি তো জানো সময়ের সাথে মূলধনটা গুণ সম্পর্কে রয়েছে আর সমান চিহ্নের এই পাশে রয়েছে আমাদের লাভ। তাহলে আমাদের যদি সময়টা শুধু বার করতে চাই তাহলে আমাদের শুধু সময়টা সমান চিহ্নের এক পাশে রাখতে হবে, বাকিগুলো সমান চিহ্নের আর এক পাশে নিতে হবে। তাহলে এই মূলধনটা তুমি এ পাশে গুণ আছে ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে সময় সমান আমাদের লাভ বাই মূলধন চলে আসলো। ঠিক একই রকমই কখনো তোমাকে বলবে মূলধন বার করো, তখন তুমি কি করবে? তুমি তো জানোই যে মূলধনের সাথে সময়টা গুণ সম্পর্কে থাকে আর এই পাশে রয়েছে লাভ বা ক্ষতি, তাই না? সঙ্গে সঙ্গে আমাদের শুধু মূলধনকে যদি সমান চিহ্নের এদিকে রাখতে হয় তাহলে লাভটাকে ওপাশে নিয়ে যেতে হবে, অর্থাৎ ওই লাভ বা ক্ষতিকে টাইম মানে সময় দিয়ে ভাগ করতে হবে। এইটুকুই ছিল এর মধ্যে, আর কিছুই নেই। চলো প্রশ্নের মাধ্যমে আরও ভালো করে বুঝে যাবা। প্রথম প্রশ্নটা দেখা মাত্রই তুমি চলে যাবা কি, এই অংশীদারি কারবারের প্রশ্ন দেখা মাত্রই তুমি চলে যাবা জানতে চাইছে কি, বলছে এ কত টাকা বিনিয়োগ করেছিল। দাদা বিনিয়োগ মানে কি? বিনিয়োগ মানে ইনভেস্ট করেছিল, মানে কত লাগিয়েছিল, অর্থাৎ মূলধন কত ছিল। তাহলে আমরা ভালোই বুঝতে পারছি যে এখানে এর মূলধন জানতে চাইছে। তাহলে আমরা মূলধন নিয়ে কাজ করব। কি নিয়ে? মূলধন নিয়ে কাজ করবো। তুমি আমায় এবার বলো, তুমি আমায় বলো যে মূলধন সমান কি। তুমি বলবো দাদা মূলধন সমান হচ্ছে, দেখো দেখে নাও, মূলধন সমান হচ্ছে, আমরা বলবো দাদা মূলধন সমান, আমরা কি বলবো? মূলধন সমান আমরা বলবো দাদা লাভ যা আছে তাকে সময় দিয়ে ভাগ করে দাও, চলে আসবে মূলধন, তাই তো? তাহলে এখানে দুজন ব্যক্তি আছে, কে কে? এ আছে আর বি আছে, লিখে নিবা সবার প্রথমে। তাহলে এবার তুমি বলো আমাদের লাভটা দেখতে হবে। দেখো এখানে ওরা দিয়ে দিয়েছে এই অনুপাতে লাভ্যাংশ পায়, সঙ্গে সঙ্গে অনুপাতটা দুজনের মধ্যে ভাগ করে দিয়ে দাও, যে একজনের 5 আর একজনের 9। আর নিচে কি হবে? নিচে দাদা সময় হবে। আমরা তো জানি যে মূলধন সমান কি, মূলধন সমান লাভকে সময় দিয়ে ভাগ করতে হবে। সময়টা দেখো বলছে এ ও বি কিছু বিনিয়োগ নিয়ে একটি অংশীদারিত্বে প্রকাশ করার 8 মাস পর এ নিজের অর্থ তুলে নেয়। 8 মাস পর দেখো দুজনা, তুমি এ আর তোমার বন্ধু বি, বুঝবে আমার কথা, তোমরা দুজনে একটা ব্যবসায় নেমেছো, তুমি 8 মাস পর তোমার টাকা তুলে নিলে এবং 1 বছর পরে তোমাদের লাভ এটা দাঁড়ালো। তাহলে তোমার টাকাটা, এই যে তোমার টাকাটা তো কয় মাস কেটেছিল? 8 মাসই কেটেছিল। তাহলে এই 5-এর নিচে তুমি কি লিখবে? 5-এর নিচে দেখো 5টা হচ্ছে, বুঝতেই পারছো, লাভের ইউনিট, আর নিচে থাকে সময়, কারণ আমরা মূলধন বার করছি। তাহলে সময়টা তোমার হচ্ছে 8 মাস কেটেছিল, তোমার বন্ধুর কিন্তু পুরো 1 বছর অর্থাৎ 12 মাস কেটেছিল, তাই তো? এই তো অনুপাত। এবার কাটাকাটি করে ঝেড়ে দাও, অ্যান্সার চলে আসবে। দেখো নিচে নিচে কাটতে পারো, উপরে উপরে কাটতে পারো। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাই তো? 3 দিয়ে 9কে কাটলে ওপরে 3 হচ্ছে। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? যে এখান থেকে পাচ্ছ 5/2 অনুপাত এদিকে 3, তাই না? 3 বাই কিছু নেই মানে 1 আছে। তাহলে সমান করতে গেলে দেখো তুমি সবসময় চেষ্টা করবা এরকম ভগ্নাংশে আসলে নিচে এপাশে যা আছে মানে দুপাশ সমান করতে চাইবা। তাহলে এপাশে 2 আছে, এপাশে 2 দিয়ে গুণ করবা। 2 দিয়ে গুণ করা মানে ভগ্নাংশের ওপর নিচে 2 দিয়ে গুণ। তাহলে এই 2 2 বেরিয়ে গেল, থাকলো এপাশে 5 অনুপাত 3 দুগুণী 6। আমরা এক পূর্ণ সংখ্যায় আনলাম। আমরা কি করলাম? ভগ্নাংশ থেকে এ আর বি এর রেশিওটা পূর্ণ সংখ্যায় আনলাম, 5 অনুপাত 6। এটা কি? এটা কি বলো? এটা মূলধনের অনুপাত। এবার তুমি আমায় বলো মূলধন অর্থাৎ বিনিয়োগের অনুপাত, যেখানে বি 36,000 টাকা পায়। কত পাই? বি 36,000 টাকা পাই। তাহলে এ কত পাবে? বি এর ইউনিট 6, 6 সমান 36 হলে 1 সমান 6,000 টাকা, 1 সমান 6,000 হলে 5 সমান 30,000 টাকা। কিছু আছে এর মধ্যে? কিচ্ছু নেই, শুধু বুঝতে হবে। চলো পরের প্রশ্ন।
সঙ্গে সঙ্গে দেখবা কি জানতে চাইছে, সময়ের অনুপাত। সময় কি জানতে চাইছে আমাদের, সময়ের অনুপাত। দাদা সময় সমান কি, সময় সমান ওই যে লাভ, ওই লাভটাকে আমাদের মূলধন দিয়ে ঝেড়ে দিলে পরে আমাদের সময় চলে আসবে। কয়জন আছে এখানে, দুজন ব্যবসা করছে, এ আর বি ব্যবসা করছে। সঙ্গে সঙ্গে দেখবো লাভ কি আছে, ওপরে লাভ লিখবো, নিচে সময় মূলধন লিখবো। লাভ এই যে 1:5 অনুপাতে তাদের লাভ ভাগ করা হয়, তাহলে লাভ হবে 1 আর 5, মানে একজনের 1 একজনের 5 গেল, মাঝে অনুপাত আছে। এবার বিনিয়োগ দেখো, এ আর বি এর বিনিয়োগ রয়েছে 15,000 আর 30,000, তাহলে একজনের হচ্ছে 15,000, আমি কে লিখছি, তাই না, আর একজনের 30,000 গেল। কাটাকাটি করো, কে কেটে গেল, 15 দিয়ে কাটলে 15 কে 15, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30। এপাশে 1 আছে, 2 করতে গেলে 2 দিয়ে গুণ, এপাশে তাহলে ভগ্নাংশের ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে। সঙ্গে সঙ্গে 2 বেরিয়ে যাবে, এপাশে অনুপাত হবে 2, আর এপাশে অনুপাত মানে অনুপাতের এপাশে রয়েছে 2, এপাশে রয়েছে 5, অর্থাৎ এ আর বি এর অনুপাত 2:5। কিচ্ছু ছিল না, অপশন 2 আমাদের সঠিক উত্তর। চলো পরেরটা করো। দেখো সঙ্গে সঙ্গে প্রশ্নে চলে যাবা, কি জানতে চাইছে, মূলধনের অনুপাত কত ছিল। মূলধন, দাদা মূলধন অনুপাত, মূলধন মানে আমরা জানি যে লাভ যেটা থাকে তাকে যদি আমাদের টাইম দিয়ে ভাগ করি তাহলে আমাদের মূলধন বেরিয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 জন আছে, ধরে নিলাম এ বি সি 3 জন ব্যক্তি, তাই না। তাহলে আমাদের সবার আগে দাগ দিয়ে নিবা, কি দিয়ে নিবা, দাগ দিয়ে নিবা। ওপরে হবে লাভ, কোথায় লাভের অনুপাত, দেখো এই অনুপাতে তাদের লাভ ভাগ করা হয়েছে, 9, 8, 11 গেল। আর নিচে কি, নিচে সময় বলছে তারা যথাক্রমে 4 মাস, 6 মাস এবং 18 মাসের জন্য তাদের মূলধন বিনিয়োগ করেছিল। তাহলে প্রথম জনা 4 মাস, পরের জন্য 6 মাস, তারপরের জন্য 18 মাস। তাহলে তুমি ভগ্নাংশ থেকে যদি এই যে ইউনিটগুলো তুমি যদি একটা সিঙ্গেল মানে পূর্ণ সংখ্যায় আনতে পারো তাহলে তোমার সুবিধা হবে। সঙ্গে সঙ্গে নাও, দেখো 4, 6 আর 18 লসাগু করলে হয় 36, 36 দিয়ে সবাইকে গুণ করো, 36 দিয়ে সবাইকে গুণ করো। একটু কষ্ট করে লেখাগুলো বুঝবে। দেখো 18 দুগুণে 36, অর্থাৎ এদিকে 22 হচ্ছে, অনুপাত দিলে 6, 6, 36, তোমার 6টা 48 হচ্ছে, অনুপাত দিলে 4 দিয়ে কাটে 4 নং 9 নং 81, 81, 48, 22 আছে। এটা কি বললো, এটা মূলধনের অনুপাত, আর সেটাই আমাদের জানতে আছে তাদের মূলধনের অনুপাত কত, 81, 48, 22। এই যে অপশন 3 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। দেখো বলছে অশোক আর কি জানতে আছে, অশোকের লাভের পরিমাণ, লাভ কি জানতে চাই, লাভ সমান কি, লাভ সমান আমরা জানি দাদা মূলধন লাভ সমান হচ্ছে মূলধন ইন্টু সময়, তাই তো। তাহলে দেখো কে আছে এখানে, বলবো দাদা অশোক আর কমল আছে, অশোক আর কমল আছে, তাই না। লাভ বার করব, মূলধন দেখো এই অনুপাতে বিনিয়োগ করে, তার মানে একজনের 3 আর একজনের 8। এবার সময়টা দেখো, তাই না, সময় কি আছে, বলছে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে যদি বছরের শেষে এত লাভ হয়, বছরের শেষে মানে দুজনেরই 1 বছর করে খেটেছিল, তাহলে 3 অক্ষে 3, এদিকে 8 অক্ষে 8, এটাই তো তাদের কি, এটাই তাদের লাভের অনুপাত। আর যেখানে বলে দিয়েছে বছর শেষে তাদের এত টাকা মানে বছরে লাভ হয় এত টাকা, মানে দুজনের মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ ইউনিটে 11 ইউনিট সমান যদি তোমার হচ্ছে 121, মানে তোমার হচ্ছে 12,100 টাকা হয়, তাহলে 1 ইউনিটের মান কত, বলবো 1,100। 1 ইউনিট সমান 1,100 হলে আমাদের জানতে হয় যে অশোকের লাভ, অশোকের ইউনিট কত, এই যে অশোকের ইউনিট 3, তাহলে 3300, 3,300। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, কিছুই নেই এর মধ্যে। চলো প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন তুমি এইভাবেই করবা, সঠিক উত্তর চলে আসবে। দেখো লাভ কোন অনুপাতে ভাগ করতে হবে, লাভ জানতে আছে, বলো লাভ সমান কি, লাভ সমান হচ্ছে তুমি বলবা সঙ্গে সঙ্গে দাদা মূলধন ইন্টু সময়। চলো কে আছে, শান্তি আর রানী। তাহলে দেখো তুমি জানো লাভ সমান কি, মূলধন আর সময় গুণ করতে হয়, দুজনারই মূলধন কত, একজনের আছে 85K মানে 85,000, আর একজনের আছে 15,000, তাই না, মানে 15 কে লিখছি, 1000 না লিখে মানে শূন্যগুলো না দিয়ে কে লিখছি, তুমি তো জানোই। এবার দেখো বলছে যে ব্যবসা শুরু করে 2 বছর পর, 2 বছর খেটেছে, 2 বছর মানে 24 মাসও দিতে পারো, দুজনের 24 করে দিতে পারো, আবার 2 বছরও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ দুজনের সেম আছে। বিষয়টা বুঝতে পারছো, 2 কেটে গেল, কে কেটে গেল, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটে 5 17 85, 17 3। দেখো অপশন 4 সঠিক হতো। কিছু ছিল, কিছুই নেই, কিন্তু শুধু তোমাকে ওই কনসেপ্ট একবার ধরে নিতে হবে। বিষয়টা বুঝতে পারলে, চলো পরের প্রশ্ন দেখো, পরেরটাই। কোনো রকমের XYZ কিচ্ছু ধরতে হবে না, শুধুমাত্র আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো। দেখো সাধারণত গড় বলতে আমরা কি বুঝি, আমি তোমাকে ধরো 4-5টা সংখ্যা দিয়ে দিলাম, বললাম 4, 6, 8, 10, 12, এই 5টা সংখ্যা দিয়ে বললাম এর গড় কত হবে। এদের সঙ্গে সঙ্গে কি করবা, তুমি এদের যোগ করতে লেগে যাবা, তাই না, যোগ করবা এবং বলবা এখানে 1, 2, 3, 4, 5টি সংখ্যা আছে তাই 5 দিয়ে ভাগ করব। সঙ্গে সঙ্গে বলবা 12 আর 10 22, 22 আর 8 30, 30 আর 6 36, 36 আর 4 40। দাদা 40কে 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে আসছে 8, অর্থাৎ এদের গড় হয়ে যাচ্ছে 8। বিষয়টা বোঝা গেল, এটাই তো আমরা সাধারণত জানি, কিন্তু আমি তোমাকে আরও কিছু বলতে চাইছি, সেগুলো একটু বোঝো। দেখো তুমি একটা কলা বাগানে গিয়েছো, তোমার কলা বাগান যেখানে তুমি কলা কাটতে গিয়েছো,
তা তুমি কি করলে, বড় ছোট মাঝারি দিয়ে 10 কান্দি কলা কেটেছ। এবার সেই 10 কান্দি কলা তুমি আড়তে নিয়ে গেলে বিক্রয় করার জন্য। এবার আড়তে যেই নিয়ে গেছো, আড়তদার তোমাকে বলল, এই তোর এখানে কলা আছে কতগুলো করে, কান্দিতে কতগুলো করে কলা আছে। তা তুমি বড় ছোট মাঝারি সব রকমের কলা কেটেছো। তা কোনোটায় ধরো 32টা রয়েছে, কোনোটায় ধরো 45টা রয়েছে, কোনোটায় 70টা, কোনোটায় 91টা, এরকম কলা রয়েছে, তাই তো। তা তুমি কি বলবা যে এই কলা এই কান্দিতে এত, এই কান্দিতে এত? তুমি কি বলবা? তুমি বলবা সরাসরি, তুমি বলবা ওই গড়ে কান্দিতে 50টা করে কলা রয়েছে। তুমি বলবা গড়ে কান্দিতে 50টা করে কলা রয়েছে। তা আড়তদার কিন্তু মানে কিছু মুহূর্তের জন্য ও ধরেই নেবে যে হ্যাঁ গড়ে 50টা করে, তার মানে 50 10কে 500 পিস কলা রয়েছে। আর ধরো সেখানে তোমার আড়তে কেমন কলা বিক্রি হয়, ধরো পিস হিসাবে বিক্রি হয়, এক পিস কলা 1 টাকা, সঙ্গে সঙ্গে বলবে ওকে 500 টাকা দিয়ে দাও। এবার আড়তদার কেন মেনে নিলই বা কেন যে 500 মানে হচ্ছে তোমার গড়ে 50টা করে কলা আছে? কারণ আড়তদার দেখেই বুঝতে পারছে এমনও একটা কান্দি আছে যে কান্দিতে 30টার কম ছাড়া বেশি কলা নেই। আবার এমনও একটা কান্দি দেখতে পাচ্ছে যে কান্দিতে 50টা কেন 90টার ওপরেও হয়ে যাচ্ছে, বা 90 বা 70-এর বেশি ছাড়া কম কলা নেই। তাই আড়তদার কিন্তু গড়গড়া ধরেই নিল যে হ্যাঁ প্রত্যেক কান্দিতে 50টা করে কলা আছে। সেই হিসাব করে 50 10কে 500 পিস কলা, একটা কলার দাম 1 টাকা করে, 500 পিস কলা 500 টাকা তোমাকে দিয়ে দিল। বিষয়টা বুঝতে পারছো? এবার কথাটা হচ্ছে এই যে আমরা গড়ে ধরে নিলাম 50টা করে, আড়তদার যে ধরলো গড়ে 50 টাকা, মানে আড়তদার ধরেই নিয়েছে প্রত্যেক কান্দি, এই 10টার কান্দির মধ্যে প্রত্যেক কান্দিই কিন্তু সে কিছু মুহূর্তের জন্য ধরে নিয়েছে প্রত্যেক কান্দি 50টা করে কলা আছে। বিষয়টা বুঝতে পারছি? দেখো এইটাই আমরা ভেঙে ভুঙে অঙ্কগুলো কিভাবে করি, শুধু ভালো করে বোঝো। তার আগে 2-3টে প্রশ্ন আছে, সিম্পল প্রশ্ন একটু বলে দিই। দেখো, যদি কখনো এরকম বলে যে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, সরাসরি মুখস্থ রাখবা প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হচ্ছে 5.6। এবার যদি প্রথম 5টি না দিয়ে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় জানতে চাই, বলবা 12.9 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কেমন? এবার দেখো এগুলো কিভাবে করতে হয়। প্রথম 5টি মৌলিক সংখ্যা তুমি তো জানোই দাদা, প্রথম 5টি মৌলিক সংখ্যা হচ্ছে 2 3, আমি একবারে যোগ দিয়ে দিচ্ছি, হ্যাঁ 5 7, আর এদিকে তোমার কত 11, এই যে 5টি আছে তাই 5 দিয়ে দেখো এগুলো করবা, দেখবে এটা চলে আসবে। বিষয়টা বুঝতে পারলে? চলো দেখো 2 নম্বর প্রশ্ন বলছে যে 1 থেকে 71 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার বর্গক্ষেত্রের গড় নির্ণয় করো। তুমি আগে এইটুকু বোঝো, যদি তোমাকে বলা হতো যে 1 থেকে 71 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যা মানে স্বাভাবিক অর্থাৎ ন্যাচারাল নাম্বার, এদের বর্গের যোগফল কত, তার কিন্তু তুমি একটা সূত্র জানো। তুমি কি জানো? যদি বলে দেয় যে প্রথম এতগুলো স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বার করো, তুমি তার সূত্রটা কি জানো? যে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। তাই তো বস, এইটাই তুমি মাথায় রাখবা। কেমন? আর যেখানে n মানে যত পর্যন্ত সংখ্যা বলেছে তত, মানে সেইটাই আর কি এখানে n এর মান। সঙ্গে সঙ্গে তুমি আগে যোগফলটা বার করে নাও, 1 থেকে 71 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার যোগফল কত। সঙ্গে সঙ্গে বলবা n মানে 71, আর দেখলাম n ইন্টু n+1, n+1 মানে 71 আর 72 ইন্টু 2n+1, 2n মানে 71 দুগুণে হয় কত, 71 দুগুণে 142, 142 আর 1 143। সূত্রটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করছি, বুঝতে পারছো? আর নিচে 6, সূত্রের 6। এটা কি দাদা? এটা আমাদের বেরোলো 1 থেকে 71 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল, কিন্তু আমাদের গড় বার করতে বলেছে। আর গড় মানে তো জানি যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে 1 থেকে 71 পর্যন্ত মানে 71টা সংখ্যা রয়েছে, 71টা সংখ্যার যোগফল এত, 71 দিয়েই যদি ভাগ করে দিই তাহলে তাদের গড় বেরিয়ে যাবে, তাই না? 71 কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 বারং 72, 12 আর 143 গুণ করলে আমাদের সঠিক উত্তর চলে আসছে। সঙ্গে সঙ্গে 12কে তুমি ভেঙে নিবা, 10 যোগ 2 বলবা 143-এর সাথে 10 গুণ করলে 1 4 3 0, আর 143 দুগুণি কত হচ্ছে দাদা বলো? 6 8 2, 8 হবে, 6 8 2 যোগ করো, যোগ করলে বলবা এদিকে 1 7 মানে 17 16। দেখো কোথায় রয়েছে 17 16 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? একদম ইজি প্রশ্ন। 3 নম্বরেও তাই। সঙ্গে সঙ্গে এগুলো কি করবা? এগুলো দাদা যোগ করবা। দেখো যোগ করো, বলেই দিয়েছে যে এতগুলো সংখ্যার গড় দিয়েছে 21, এটা মিস্টেক হয়ে গেছে, দাড়ি হবে আর কি, দাড়িটাই আর কি এমন সংখ্যা উঠে গেছে যে এদের গড় হলো 21, এক্স এর মান কত। সঙ্গে সঙ্গে বলবো দাদা আমরা যোগ করি, আমরা যোগ করে দেখি কি হয়। এখানে দেখতে পাচ্ছি 20, আর এদিকে হচ্ছে 30 50 60 70, আর এদিকে হচ্ছে 80, তাই তো 80 আর এই 10 90 90, আর তার সাথে যোগ করব আমরা দেখতে পাচ্ছি যে 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 8 16, 16 আর 8
মানে 24 আর একে 25, বুঝতে পারছেন? 8 তো নয়, 9 রয়েছে 25, তার মানে 90 আর 25 যোগ করলে আমাদের হয়ে যায় কত? 115। মানে যোগ করে এই সবগুলো যোগ করে আমরা পেলাম 115। কতগুলো সংখ্যা আছে বলবা এখানে দেখো দাদা, যোগ করে আমরা 115 পেলাম। কতগুলো সংখ্যা? একটা, দুটো, একশো একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাই 6 দিয়ে ভাগ করব এটা, আর এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা 21 লিখতে পারি। কেন? কারণ এদের গড় ওরা বলে দিয়েছে 21, তাহলে এক্স এর মানটা বার করতে বলেছে। আর একটা জিনিস আছে, এই 115 সাথে এক্স রয়েছে, তাই না? এক্সটা যোগ হিসেবে রয়েছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা বজ্র গুণন করো, বজ্র গুণন করলে আমাদের এদিকে হচ্ছে 115 যোগ এক্স সমান, এদিকে আমাদের হচ্ছে 126। সঙ্গে সঙ্গে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে, 115 এই পাশে যোগ হিসেবে আছে, ও পাশে গিয়ে বিয়োগ হয়ে তুমি বলবা 11 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কোনো সমস্যা? চলো এবার চলে আসি অঙ্কে। এইগুলোই দেখো, কোনো রকমের কিছু ধরতে হবে না তোমায়। 30 জন সদস্যের গড় বয়স হলো 13 বছর। দেখো ভালো করে বুঝবে, ওরা বলছে এই একটা পরিবার ধরো যেখানে 30 জন সদস্য রয়েছেন, আর যাদের গড় হচ্ছে 13, গড় বয়স কত? 13 বছর। মানে তুমি ধরে নিবা যে হচ্ছে সবার এই 30 জনারই কত করে? 30 জনারই 13 বছর 13 বছর করে বয়স রয়েছে। এবার বলছে প্রথম 18 জন সদস্যের গড় বয়স 15। যদি প্রথম 18 জনকে নিয়ে আমরা, কতজন? প্রথম 18 জনকে নিলে পরে তাদের নাকি 15 করে গড় বয়স। তো বলছে অবশিষ্ট সদস্যের গড় বয়স কত? অবশিষ্ট কতজন রইলো? বলবা 30-এর মধ্যে 18 গেলে অবশিষ্ট 12 জন রয়েছে, তাদের গড় কত আমাদের সেটা বার করতে হবে। তুমি আমায় একটা কথা বলো, প্রথমেই বলে দিয়েছে 30 জনার 13 করে, 30 জনার 13 করে, প্রত্যেকেরই 13 করে থাকা দরকার। কিন্তু তারপরে বলছে প্রথম 18 জনার 15 করে, প্রথম 18 জনার 15 করে। যদি প্রথম 18 জনার 15 না থেকে যদি 13 করে থাকতো, তাহলে এই 12 জনের তো 13 করে হতো, তাহলেই তো যে 30 জনার 13 করে। বিষয়টা বুঝতে পারলে? কিন্তু এরা প্রথম 18 জনার 13 নয় 15, মানে গড়ে 2 বেশি নিয়ে নিয়েছে। এবার গড়ে যদি 2 বেশি নেয়, তাহলে সেইটা কি, সেইটা 18 জনের মোটমাট কত বছর বেশি নিয়েছে? তুমি বলো 18 দুগুণে 36 বছর। এই 18 জনা 36 বছরটা বেশি নিয়ে নিয়েছে। কোথা থেকে বেশি নেবে বলো? নিশ্চয়ই এই 12 জনের যা বয়স তাদের কাছ থেকেই বেশি নিয়ে নেবে। তাছাড়া এখানে তো এই পরিবারে তো আর কোনো সদস্যই নেই, তাই না? তাহলে এই 12 জন সদস্য যারা অবশিষ্ট রয়েছেন, তাদের তো 13 করে থাকার কথা ছিল, কিন্তু কিন্তু আমরা দেখলাম যে তাদের মধ্যে থেকে 36 বছর ওই প্রথম 18 জন নিয়ে নিয়েছে। তার মানে তুমি বলবা তাদের তো কি হবে? কমে যাবে। কত কমবে? গড়ে কত কমবে? গড়ে কত কমবে? 36 বছর 12 জনের মধ্যে যদি কমে যায়, তাহলে 3 করে কমছে সবার মধ্যে। সবার মধ্যে যেটা কমে গড়েই সেইটা কমে যায়। তাহলে বলবা এদের তো 13 করে থাকার কথা ছিল, 3 করে প্রত্যেকের কমে গেছে, অর্থাৎ গড় 13 থেকে 3 কমে গিয়ে 10 হয়ে গেছে। কি বললাম? প্রত্যেকের মধ্যে যেটা কমে বাড়ে সেইটাই কিন্তু গড়েও, মানে সেই একই পরিমাণটা গড়ে বাড়ে অথবা কমে। কি বললাম বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো। বলছে 29টি পর্যবেক্ষণের গড় 45। এই তো দাদা এখানে ধরো 29টি পর্যবেক্ষণ রয়েছে, যাদের গড় নাকি 40। কত করে? 40। তার মানে ধরেই নিয়েছে যে 29 প্রত্যেকেরই 40 40 40 40 রয়েছে। বলছে প্রথম 15টি পর্যবেক্ষণের গড় 38। প্রথম 15টি, কতগুলো? প্রথম 15টি যাদের হচ্ছে 38 রয়েছে। আর বলছে শেষ 15টি, শেষ 15টি, শেষ 15টি, শেষ 15টি এদের নাকি 45 করে। তা বলছে 15তম পর্যবেক্ষণটি কত? দেখো দেখো আছে 29টি, কিন্তু প্রথমে ধরা হয়েছে 15টা, পরে আবার ধরা হয়েছে 15টা, শেষের দিক থেকে আবার 15টা ধরা হয়েছে। তাহলে তুমি 30টা ধরে নিয়েছো, মানে মাঝখানে 15তম যে পড়ছে সে কিন্তু 2 বার ধরা হয়ে গেছে, তাই না? এবার তুমি সিম্পল আমার একটা জিনিস বলো দাদা, 29 জনারই 40 করে, তার মানে প্রত্যেকেরই 40 করে থাকার কথা, কিন্তু প্রথম 15 জনার 18 করে। তার মানে তুমি, এরা তো 2 করে গড়ে 2 করে কম নিয়েছে, তাহলে 15 দুগুণে 30, কিন্তু এরা অলরেডি কম নিয়েছে। বিষয়টা বুঝতে পারলে? ঠিক একই রকমই শেষের 15 জনার 40 করে থাকার কথা, কারণ 29 জনারই 40 করে থাকা মানে শেষের 15 জনেরও 40 করে থাকার কথা, কিন্তু এরা 45 করে নিয়েছে, মানে 5 করে বেশি নিয়েছে। 5 করে 15 জন বেশি নিয়েছে, মানে 5 15 75 এরা বেশি নিয়েছে। তাহলে এদিকে 30 কম, এদিকে 75 বেশি, এ দুটো যোগ করো, যোগ করলে পরে তুমি বলবা দাদা 45 হচ্ছে। এই যে 45টা কি বেশি? 45টা বেশি, তার মানে 15তম যে সংখ্যাটা বা পর্যবেক্ষণটা, সেটা 40 তো গড় তাকে থাকতেই হবে, তার সাথে এই বেশিটা কে মেকআপ করবে? ওই 15তম যে পর্যবেক্ষণটি রয়েছে সেই কিন্তু এই বেশিটা মেকআপ করবে, অর্থাৎ তাকে কিন্তু 40-এর সাথে সাথে আরও 45 আনতে হবে, অর্থাৎ 85 তাকে আনতে হবে। বিষয়টা বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো। বলছে 12 জন খেলোয়াড়ের দলের গড় হচ্ছে তোমার 1.5 কেজি বৃদ্ধি পায়। দেখো এই যে একটা মানে খেলার দল যেখানে 12 জন রয়েছেন, যাদের গড় কোনো একটা কিছু ছিল, এবার গড় নাকি বলেছে গড় ওজন 1.5 কেজি করে বৃদ্ধি পায়। তাহলে তুমি আমায় বলো
তুমি আমায় বলো যে গড়ে যেটা বৃদ্ধি পায় সবার মধ্যেও সেটা বৃদ্ধি পায়, তাই না? গড়ে যেটা কমে সবার মধ্যে থেকেই সেই ততটুকু পরিমাণ করেই কমে। এবার বলছে যখন 63 কেজি ওজনের একজন খেলোয়াড়কে একজন নতুন খেলোয়াড় দ্বারা প্রতিস্থাপন করা হয় তখন খেলোয়াড়ের ওজন কত হবে। দেখো এটা কি হয়েছে, ওই যখন তোমার এই 12 জনের মধ্যে এমন একজন সদস্য ছিল, খেলোয়াড় ছিল যার ওজন কত 63, এবার সে চলে গিয়েছে, তার পরিবর্তে এমন একজন এসেছে, তার স্থানে জায়গায় এমন একজন এসেছে যার কারণে এই 1.5 করে গড় বেড়ে গিয়েছে সবার মধ্যে। 1.5 করে গড় বেড়ে গেছে মানে সবার 1.5 বছর মানে 1.5 কেজি ওজন বেড়ে গেছে সবার। তাহলে এই যে এসেছে, তুমি ভাবো, আমার কথা চিন্তা করো, যে এসেছে সে যদি 63 নিয়েই আসতো তাহলে তো গড়ের উপর কোনো প্রভাব পড়তো না, যা থাকতো তাই থাকতো। কিন্তু এই যে 1.5 করে বেড়েছে, 1.5 করে বেড়েছে মানে 12 জনারই 1.5 করে যদি বাড়ে, তুমি বলবা 12 আর এদিকে 6, তার মানে 18 কেজি টোটালে 18 কেজি বেড়েছে। এই 18 কেজি বেশি বেড়েছে কেন? কারণ যে ব্যক্তি এসেছে সে তো 63 তাকে আনতেই হবে, তার সাথে আরও সে 18 কেজি বেশি নিয়েছে, সেই জন্যই গড়ের ওপরে তার প্রভাব পড়েছে। সঙ্গে সঙ্গে বলবা যে দাদা যোগ করলে আমাদের কত হচ্ছে বলো, 6, 7, 8, 81 কেজি। মানে যে এসেছে সে 81 কেজি নিয়ে এসেছে, তার ওজন হচ্ছে 81 কেজি। কারণ 63 বেরিয়ে গেছে, 63 কেজির একজন, সে 63 নিয়ে আসলে পরেই কোনো সমস্যা হতো না, গড় যা ছিল তাই থাকতো। ওই 18 কেজি বেশি নিয়ে এসছে বলে মানে 1.5 করে সবার 12 জনের মধ্যেই বেড়ে গেছে। আমার কথা ধরতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো। 10টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা যায় যে একটি পর্যবেক্ষণ ভুলভাবে 50-এর পরিবর্তে 33 পড়া হয়েছে, সঠিক গড়টি বের করো। কিচ্ছু না দাদা, এখানে 10টা পর্যবেক্ষণ রয়েছে যাদের গড় হচ্ছে 40 করে। এবার এর মধ্যে এমন একটা পর্যবেক্ষণ যেটার অরিজিনালি যার মান হচ্ছে 50, কিন্তু যখন আমরা এই 40টা গড় পেয়েছি তখন আমরা কত ধরেছিলাম, তখন আমরা 33 ধরেছিলাম। এই 33 ধরেই মানে ভুল করে 50 না ধরে 33 ধরেছি, তখনই কিন্তু গড় ছিল 40। তাই বলছে সঠিক গড়টি বের করো। দেখো দেখো ওই যে একটা পর্যবেক্ষণ যার সঠিক মান ছিল 50 কিন্তু ধরেছিল 33, তাহলে কত কম না বেশি ধরেছিল? তুমি বলবে দাদা 17 কম ধরেছিল। এবার যদি তার গড়টা সঠিক করতে হয়, এই 10টি পর্যবেক্ষণের গড় যদি সঠিক করতে হয় তাহলে এই 17টা এর মধ্যে ঢোকাতে হবে। 17 ঢোকালে পরে অবশ্যই এদের গড় বেড়ে যাবে, মানে প্রত্যেকেরই কিছু না কিছু মান বাড়বে। তাহলে প্রত্যেকের যেটা বাড়বে সেটা তো গড়েও বাড়বে। তুমি বলবা 17 যদি 10-এর মধ্যে মানে 10 জনের মধ্যে বা 10টি পর্যবেক্ষণের মধ্যে ভাগ করো তাহলে এক একটা পর্যবেক্ষণের 1.7 করে বাড়ছে, অর্থাৎ এক একটা পর্যবেক্ষণের যেটা বাড়বে সেটাই গড়ে বাড়বে, 1.7 করে বাড়বে, অর্থাৎ সঙ্গে সঙ্গে বলবা 41.7 হয়ে যাবে সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো এবার তাহলে গড় থেকে আশা করি সমস্যা রইল না, করে নিবা। চলে আসে সময় কার্য। দেখো কি বলছে, কিচ্ছু না, কনসেপ্ট বোঝো। ধরো আমি এখানে তোমাকে দিয়ে বোঝাচ্ছি, তুমি এবং তোমার ফ্রেন্ড, ঠিক আছে? তা তুমি কি করো, ধরো তোমাদের একটা কাজ দেওয়া আছে, ধরো কথার কথা বলছি, একটা হল ঘর রং করতে দেওয়া হয়েছে, মানে একই সাইজের দুটো ঘর তোমাদের দুজনকে রং করতে দেওয়া হলো। তুমি কি করলে, তুমি সেই হল ঘরটা 20 দিনের মধ্যে রং করে ফেললে, আর তোমার বন্ধু সেটা 40 দিন সময় লাগিয়ে দিল, 40 দিন সময় লাগিয়ে দিল হলঘরটা রং করতে। তা এবার ওই হলঘরটা যে কতটা মানে ওর মানে কতটা যে রং করতে হয়েছে, মানে কত ইউনিট যে কাজ করতে হয়েছে, সেই কাজটা আমরা কি করে বার করব? সঙ্গে সঙ্গে এই যে তুমি যত দিনে করেছো আর তোমার বন্ধু যত দিনে করেছে এদের লসাগু বার করবা, তাহলে পরে তোমাদের দুজনার যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজের পরিমাণটা বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবা দাদা লসাগু 40 হচ্ছে। এবার দেখো, এবার তুমি তুমি 20 দিনে এই 40 ইউনিট কাজ করেছো, তাহলে 20 দিয়ে 40কে ভাগ করলে বলবা 2 হচ্ছে, তুমি 2 ইউনিট করে কাজ করেছো পার ডে, 2 ইউনিট পার ডে, মানে প্রতিদিন তুমি 2 ইউনিট করে কাজ করেছো। ঠিক একই রকমই তোমার বন্ধু 40 ইউনিট কাজ করেছে 40 দিনে, তাহলে তুমি বলবা যে আমার বন্ধু 1 ইউনিট করে কাজ করেছে প্রতিদিন। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই যে দক্ষতা, এটা কি বেরোলো, এই দক্ষতার ওপরেই কিন্তু সমস্ত খেলা। এই দক্ষতা নিয়েই কিন্তু আমরা সমস্ত কাজগুলো করব, দক্ষতার ওপরেই কিন্তু আমাদের উত্তর বেরোবে। চলো কিছুই নেই এর মধ্যে, অঙ্ক করার মাধ্যমেই তুমি বিষয়টা বুঝে যাবা। বলছে রবিন এবং বরুণ একসাথে একটি হল 6 দিনে রং করতে পারে। দেখো ভালো করে পড়বে, মেন জিনিস পাটিগণিতের অঙ্ক তোমাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। কি বলছে যে রবিন এবং বরুণ একসাথে, দাদা রবিন আর বরুণ একসাথে একসাথে 6 দিনে, কয় দিনে? 6 দিনে একটি রং করতে পারে। রবিন একা 42 দিনে, রবিন একা 42 দিনে রং করতে পারে, সেটাই আর কি। তাহলে টোটাল কাজটা কত তুমি সঙ্গে সঙ্গে বলবা, এদের লসাগু 6 আর 42 লসাগু হয় 42, তাই না? এবার ইউনিট তোমার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, যে দক্ষতা বেরোবে। দেখো 6 দিয়ে 42কে যদি তুমি ভাগ করো 7 হচ্ছে, আর 42 দিয়ে 42কে ভাগ করলে 1 হচ্ছে, মানে
রবিন আর বরুণ এদের দুজনার দক্ষতা দুজনার মিলিয়ে 7, আর যেখানে রবিনের একারই দক্ষতা হচ্ছে 1, তাহলে তুমি আমায় খুব ভালো মতোই বলতে পারবে যে বরুণের দক্ষতা কত। তুমি বলবে রবিনের যদি 1 হয়, আমরা দেখতে পাচ্ছি এই যে রবিনের 1, তাহলে বরুণের নিশ্চয়ই 6 হয়ে যাবে, কারণ দুজনার মিলিয়ে 7, তাই না? দুজনার মিলিয়ে 7, তাহলে বরুণের একারই দক্ষতা 6। তা বলছে বরুণ একা কত দিনে রং করবে। দেখো টোটাল কাজটা হচ্ছে 42 ইউনিট, তাই তো? এবার বরুণের ইউনিট 6, তাহলে মানে এগুলো সব কি পার ডেতে বেরোয়, পার ডে, এগুলো সব পার ডেতে বেরোয়, মানে পার ডে প্রতিদিন 6 ইউনিট করে কাজ করতে পারে বরুণ, তাহলে 42 ইউনিট কাজ করতে তার 7 দিন সময় লাগবে। সঠিক উত্তর চলে আসলো, কিচ্ছু নেই এর মধ্যে। চলো পরের প্রশ্ন দেখো। বলছে অনিত 77 দিনে একটি কাজ করতে পারে। অনিত 77 দিনে একটি কাজ করতে পারে। বলছে রাম 11 দিনে একই কাজ করতে পারে। রাম কি করে 11 দিনে একই কাজ করতে পারে? কাজটা কি কি করে বার করব? টোটাল কাজের ইউনিট কত? সঙ্গে সঙ্গে বলবো 77 আর 11 লসগু হচ্ছে 77। এবার ইউনিট ক্ষমতা বার করে নিতে হবে। অনিতের ক্ষমতা বলবা 77 দিয়ে 77কে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 1 ইউনিট পার ডে, 1 ইউনিট পার ডে। ঠিক একই রকমই রাম 11 দিনে 77 ইউনিট কাজ করে, অর্থাৎ 11 দিয়ে 77কে ভাগ করলে 7 ইউনিট পার ডে রামের ক্ষমতা। তা বলছে দেখো ভালো করে বুঝবে, যা বলবে তাই করবো আমরা। বলছে রাম এবং অনিত একসঙ্গে কাজ শুরু করে, ঠিক আছে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে রাম কাজ ছেড়ে দেয়। কাজ শেষের দিক থেকে কাজ শেষ হওয়ার 3 দিন আগে, 3 দিন আগে রাম ছেড়ে দিয়েছে। তাহলে এই যে 3টে দিনের কাজ কে করবে? নিশ্চয়ই অনিত করেছে। তাহলে অনিত একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, 3 দিনে 3 ইউনিট কাজ করেছে। তাহলে টোটাল কাজ তো 77 ইউনিট, তার থেকে 3 ইউনিট যদি বেরিয়ে যায়, তুমি বলবা দাদা থাকছে ওই 74 ইউনিট কাজ থাকছে। এবার এই 74 ইউনিট তো তারা ওই একসাথেই করেছে, ভালো করে বোঝো। বলছে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে রাম চলে যায়। তাহলে শেষের 3 দিনের কাজ অনিত করেছে 3 ইউনিট, বেশ ভালো কথা। সেটা 3 দিন লেগেছে, ঠিক আছে, আমরা দেখলাম। এবার বাকি যে কাজটা থাকলো 74 ইউনিট কাজ, এটা তো তারা দুজনা একসাথে করেছে। তুমি বলবা দুজনা একসাথে। অনিত অনিত 1 ইউনিট করে কাজ করে একদিনে, আর রাম একদিনে 7 ইউনিট করে কাজ করে। তাহলে 7 আর 8 ইউনিট করে দুজনা মিলিয়ে একদিনে, 8 ইউনিট করে। তাহলে এই 74 ইউনিট কাজ করতে তাদের কতদিন সময় লেগেছে? তাদের সঙ্গে সঙ্গে বলবা যে দাদা 8 নং 72। দেখো এখানে বলে দিয়েছে যে আনুমানিক দিন সংখ্যা নির্ণয় করো। সঙ্গে সঙ্গে বলবা 8 নং 72, মানে 9 দিনের থেকে একটু বেশি, ওই 9 দিন, আর ওইদিকে লাগলো 3 দিন। 9 আর 3 কত? বলবা 9 আর 3 হচ্ছে 12 দিন, মানে মোটামুটি 9 আর 3 12 দিন। 12 দিনের একটু বেশি লেগেছে, 12 দিনের একটু বেশি। তুমি সঙ্গে সঙ্গে বলবা যে এখানে 12ই হবে, সঠিক উত্তর 13 নেই, তাই না বস? খুব সহজেই অ্যান্সার করতে পারবা। চলো পরের প্রশ্ন দেখো। বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, এবং বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। বলছে সি এর সাহায্যে তারা কারা? তারা এখানে এ আর বি তারা কার সাহায্যে? সি এর সাহায্যে। সি কে কাজে নিল, বি সি কে কাজে নিলে পরে 3জন মিলে 5 দিনে কাজটা শেষ করতে পারে। বলছে তাদের যদি পুরো কাজের জন্য এত টাকা দেওয়া হয়, তাহলে এর দেখো টোটাল কাজটা কত, আগে সেটা বার করো। সঙ্গে সঙ্গে বলবো এদের লসাগু হচ্ছে দাদা হচ্ছে 60, তার মানে টোটাল কাজ হলো 60 ইউনিট। তাহলে আমাদের দক্ষতার উপরে সবসময় অ্যান্সার বেরোয়, কিসের উপরে? দক্ষতার উপরে। দেখো কার কেমন দক্ষতা, তুমি এর দক্ষতা দেখবা 60কে 12 দিয়ে ভাগ করলে 5, আর হচ্ছে তুমি বলবা যে বি এর দক্ষতা যদি মানে 60কে 15 দিয়ে ভাগ করো, তাহলে এদিকে 4 হচ্ছে, আর এখানে হচ্ছে 12 হচ্ছে, তাই না? এই 12টা কি বলো তো বস? 12টা কিন্তু এ প্লাস বি প্লাস সি তিনজনার মিলিয়ে দক্ষতা 12। যেখানে এর দক্ষতা 5, বি এর দক্ষতা 4, তাহলে সি এর দক্ষতা কি হবে? সঙ্গে সঙ্গে বলা 5 আর 4 9, 12 থেকে 9 গেলে 3, সি এর দক্ষতা 3। তাহলে আমাদের দক্ষতার উপরেই অ্যান্সার বেরোবে। সঙ্গে সঙ্গে বলবা যে আমি মুছে দিলাম, ঠিক আছে, এ বি সি এদের দক্ষতা 5 4 আর এদিকে 3। তাহলে এই দক্ষতা অনুযায়ী তো তারা টাকা পাবে, মানে তুমি তো এই যে এরা 3জন যে কাজ করেছে এদের দক্ষতা দেখেই তো মানে টাকাটা দেওয়া হয়েছে 3জনের। এবার দক্ষতা অনুযায়ী তাদের টাকাটা ভাগ করে দিতে হবে। দেখো টোটাল ইউনিট কত? সঙ্গে সঙ্গে বলবা 9 আর 3 হচ্ছে 12, সঙ্গে সঙ্গে 12 ইউনিট। 12 ইউনিটের জন্য তাদের দেওয়া হচ্ছে 960 টাকা। তাহলে 1 ইউনিটের জন্য তুমি বলবা 8 বারং 96, মানে 80 টাকা। 1 ইউনিটের জন্য যদি 80 টাকা দেওয়া হয়, তাহলে আমাদের বলেছে এ কত টাকা পাবে? এর ইউনিট 5, 5 আর 40, 400 টাকা। খুব সহজেই করতে পারবে। চলো পরে প্রশ্ন দেখো। 16 জন লোক 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 4 দিন কাজ করার পরে আরও কিছু লোক তাদের সাথে যোগ দেয়, এবং তারা একসাথে 4 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে। তারা কতজন, মানে আর কতজন লোক যোগ দিয়েছিল? ভালো প্রশ্ন, দেখো কি বলছে। বলছে 16 জন লোক দাদা 12 দিনে একটা কাজ শেষ করে ফেলতে পারে, মানে মোট কাজটাই 16 জন লোকের দ্বারা 12 দিনে হয়ে যাচ্ছে।
এবার বলছে তারা তারা মানে কারা? ওই 16 জন লোক 4 দিন কাজ করার পরে, 4 দিন কাজ করার পরে কিছু ঘটনা ঘটেছে। দেখো 4 দিন কাজ করার পরে তুমি বাকি কাজটা যদি বার করতে চাও খুব ভালো মতোই বলবা যে 16 জন লোকের 12 দিনের যে কাজটা সেটা তো টোটাল কাজ, তার মধ্যে 16 জন লোকের 4 দিনের কাজ করে চলে গেছে, তার মানে দাদা আমরা বলবো যে বাকি কাজ হলো 16 জন লোকের আর 8 দিনের কাজটা বাকি রয়েছে, এটাই তো বাকি কাজ। আমার কথা বুঝতে পারলে? যে 16 জন লোকের 12 দিনের কাজের মধ্যে 16 জন লোক যদি 4 দিনের কাজ করে চলে যায় তাহলে বাকি কাজ কতটুকু থাকে? 16 জন লোকের 8 দিনের কাজটা পড়ে থাকে, এটা হচ্ছে বাকি কাজ। এবার এই বাকি কাজটা করার জন্য কি ঘটনা ঘটেছে দেখো, বলছে আরও কিছু লোক তাদের সাথে যোগ দেয়, ওই 16 জনের সাথে আরও কিছু লোক যোগ দেয়, তুমি ধরলে X জন লোক যোগদান করলো এবং তারা একসাথে 4 দিনের মধ্যে করে ফেললো। মানে এই 16 জন লোকের 8 দিনে যে কাজটা করার কথা ছিল বাকি কাজটা, সেইটাই নাকি তোমার 4 দিনে হয়ে যাচ্ছে, কিন্তু ওই 16 জন লোকের সাথে কিছুজন যুক্ত হয়েছে বলেই সেটা সম্ভব। তাহলে তুমি বলবে এটাও বাকি কাজ, এটাও বাকি কাজ, তাই দুদিকেই সমান, যেহেতু মাঝে আমি সমান চিহ্ন বসাতে পারি, ব্যাস এইটুকুই অঙ্ক করো। দেখো 8 ষোলং কত? তুমি বলবে 128 সমান দিয়ে 4 ষোলং 64, 64 যোগ এদিকে হচ্ছে 4x, তাই না? সঙ্গে সঙ্গে এটা পাশে বিয়োগ হয়ে যাবে, তুমি বলবো দাদা থাকছে কত? 64 থাকছে, আর আমাদের দিকে 4x হচ্ছে, 4 দিয়ে কাটলে হচ্ছে বলো 4 ষোলং 64, তাহলে 16, x এর মান হচ্ছে 16, মানে কতজন লোক যোগ দিয়েছিল? 16 জন লোক যোগ দিয়েছিল, সিম্পল ব্যাপার। চলো পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো বলছে 10 জন পুরুষ 10 দিনে একটি কাজ শেষ করতে পারে, তার মানে 10 জন পুরুষ ম্যান, 10 জন ম্যান 10 দিনে একটা কাজ করতে পারে, মানে পুরো কাজটাই হচ্ছে এটা। এবার অন্যদিকে বলছে যে 12 জন মহিলা, দেখো 12 জন ওম্যান 10 দিনে সেই একই কাজটি, মানে সেই কাজটাই শেষ করতে পারে, মানে সেই কাজটাই 12 জন মহিলাকে যদি নেওয়া হয় তাহলে মানে হচ্ছে 10 দিনেও করতে পারবে একই কাজ, মানে একই কাজ, কিন্তু সেখানে 10 জন পুরুষ নিলে 10 জনাই হয়ে যাচ্ছে, কিন্তু মহিলা নিলে 12 জন মহিলা লাগছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি মহিলা আর পুরুষের ক্ষমতা বার করতে পারবে কি? অবশ্যই পারবে। কাটো, দেখো 10 কাটলে মানে তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করে এদিকে 6, এদিকে হচ্ছে 5, মানে 5 জন ম্যান যে কাজটা করে সেই কাজটাই তোমার হচ্ছে সেইটাই সমান হচ্ছে 6 জন ওম্যানের কাজ, মানে 5 জন ম্যানের ক্ষমতা 6 জন ওম্যানের ক্ষমতার সমান। বিষয়টা বুঝতে পারলে? এবার বলছে যদি 15 জন পুরুষ 6 জন মহিলা একসাথে কাজ শুরু করে তাহলে তারা কতদিনে কাজটি শেষ করবে? দেখো মোট কাজ কোনটা বলো? তুমি বলবা দাদা এই পুরুষের ধরলে পরে এটাও মোট কাজ, এটাও কিন্তু সেই একই কাজ, ওই বলে দিয়েছে দেখো অন্যদিকে 12 জন মহিলা 10 জন 10 দিনে সেই একই কাজটি করতে পারে, মানে এটাও হচ্ছে মোট কাজ, এটাও কিন্তু সেই মোটই কাজ। বিষয়টা বুঝতে পারছো? এবার তুমি যে হিসাবে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা আমরা দেখছি 5 জন মহিলা 5 জন ম্যান মানে 5 জন পুরুষ যা করতে পারে সেই কাজটাই করতে পারবে 6 জন মহিলা। তাই এখানে বলছে 15 জন পুরুষ 6 জন মহিলা। দেখো তুমি পুরুষের হিসাব যদি করো 15 জন পুরুষ আর 6 জন মহিলা, দেখো তোমাদের একটা দিকে নিয়ে আসতে হবে, হয় সব পুরুষ বানাতে হবে নাহলে সব মহিলা বানাতে হবে। তুমি ভালো মতোই বুঝে গেছো যে 6 জন মহিলা সমান 5 জন পুরুষ, তাই না? তাহলে তুমি এই যে এখানে বলছে যে 15 জন পুরুষ এবং 6 জন মহিলা, আমি 6 জন মহিলা না নিয়ে 6 জনের পরিবর্তে 5 জন মানুষ ম্যানকে নিয়ে নিলাম, নিতে পারি, তাও কিন্তু সেই একই কাজ হচ্ছে। তাহলে টোটালে হচ্ছে কত? 20 জন ম্যান। এই 20 জন ম্যান টোটাল কাজ কোনটা? দেখো ম্যানের কাজ কত ছিল? 10 গুণ 10, তাই তো? তাহলে এই 10 গুণ 10 মানে 100, 100কে 20তে ভাগ করলে 5 দিনেই হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে? কোনো সমস্যা হলে কিন্তু আমাকে সেটা বলতে হবে। চলে আসি বয়স সংক্রান্ত সমস্যায়, চলে আসি। দেখো আমি তোমাদের দুটো পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, দুটোই ভালো করে বুঝে নাও। একটা তুমি এক্স ধরে করতে পারো, আর একটা কনসেপ্ট আমি শিখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু তুমি করতে পারো। দেখো প্রশ্নের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলছে রানী এবং রোহনের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 3:4, তা বলছে 3 বছর পর অনুপাতটি এটা হয়ে যাচ্ছে 4:5। তা বলছে এখন মানে বর্তমান থেকে 24 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কী হবে? সঙ্গে সঙ্গে তুমি যদি এক্স ধরে করতে চাও তাহলে তুমি বলবা যে দাদা আমরা ধরলাম যে রানী আর রোহনের বর্তমান বয়স, রানীর বর্তমান বয়স 3x আর রোহনের হচ্ছে 4x। এবার এটাকেই আমরা এইভাবে তো লিখতে পারি 3x/4x, অবশ্যই লিখতে পারি। তাহলে তুমি সরাসরি এইভাবে লিখবা যে 3x/4x। এবার বলছে দেখো যে 3 বছর পর কথাটা থাকলে পরে যোগ চিহ্ন দেবে, আগে কথাটা থাকলে পরে বিয়োগ চিহ্ন দেবে। আর কত বছর? 3 বছর, তাই 3 লিখে দিলে। কেমন? 3 বছর পরে গিয়ে তাদের বয়সের অনুপাতটা হচ্ছে 4:5, আর 4:5কে আমরা 4/5 হিসাবে লিখতে পারি। সঙ্গে সঙ্গে বজ্র গুণন করবা, বলবা দাদা 5 দিয়ে যদি ওপরটাকে গুণ করি 3 × 5 = 15x,
যোগ দিয়ে 15 সমান সমান এটা গুণ করো 4 4 16x যোগ দিয়ে 12। এবার দেখো 15xকে ওপাশে নিয়ে গেলে শুধু x, এপাশে থাকছে 12, এপাশে এসে বিয়োগ হয়ে 3 থাকছে, মানে x সমান 3। অর্থাৎ রানীর বর্তমান বয়স 3 তিরিক্ষে 9 আর রোহনের হচ্ছে 3 4 12। বোঝা গেল? এবার বলছে এখন থেকে বর্তমান থেকে 24 বছর পরে তাদের বয়সের অনুপাত। 24 যোগ করে দাও, সঙ্গে সঙ্গে তুমি 24 যোগ করে বলবা 24 আর 9 হচ্ছে তোমার কত বলো 33, আর 24 আর 12 হচ্ছে 36। কাটো, 3 দিয়ে কাটলে পরেই বলবা 11:12 আমাদের সঠিক উত্তর। কেমন? এবার দেখো তুমি যদি কনসেপ্টে যাও, তুমি সবার প্রথমে দেখবা এখানে কে কে আছে। রানী আছে আর এদিকে রোহন আছে, রানী আর রোহন। তা বলছে রানী আর রোহনের বর্তমান বয়সের অনুপাত 3:4। তুমি লিখে নিবা বর্তমান বয়সের অনুপাত কত, 3:4। তা বলছে 3 বছর পর অনুপাতটি এটা হচ্ছে। দেখো বর্তমান থেকে 3 বছর পরে, পরে বললে আমরা নিচে যাব, আগে বললে আমরা ওপরে যাব। কি বললাম? পরে বললে নিচে, আগে বললে ওপরে। এখানে পরে বলেছে 3 বছর পরে, তাই আমরা নিচে যাব 3 বছর পরে। কত অনুপাত হচ্ছে? 4:5 হচ্ছে। এবার তুমি কি করবে? সঙ্গে সঙ্গে নিচে দাগ দিয়ে দেবে। দাগ দিয়ে কি লিখবে? এই যে কয় বছরের গ্যাপটা রয়েছে সেটা, মানে এই বর্তমান থেকে মানে দুটো অনুপাতের মধ্যেকার যে বয়সের গ্যাপ, সেটা তুমি নিচে লিখবে 3। এবার ভালো করে শোনো, কি করবে? বজ্র গুণন করবে। 3 5 15, 4 4 16। এই 16 আর 15 বিয়োগফল কত? 1। 1 সমানই বেরোবে নিচের অনুপাতটার যে পার্থক্য, তার সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করবা। যে দাগের নিচে যে সংখ্যা থাকবে যে কোনো একটা গুণ করবা। দেখো 4 আর 5-এর পার্থক্য 1, 1-এর সাথে 3 গুণ করো, 3 অক্ষে 3, অর্থাৎ 1 ইউনিট সমান 3। 1 ইউনিট সমান যদি 3 হয়, আমাদের সবসময় উত্তর বেরোবে ওপরের অনুপাতের। ওপরের অনুপাত দেখো 3 আছে, তাহলে 3 তিরিক্ষে 9। এটা কার? রানীর বয়স 9, আর 3 4 12, 12 হয়ে গেল রোহনের বয়স 12। ঠিক একই রকমই 24 দুজনের মধ্যে যোগ করে দিয়ে রেশিও করে দিবা, সঠিক উত্তর চলে আসবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো। বলছে দেখো মুরলির বর্তমান বয়স তার বাবার বয়সের অর্ধেক। তুমি দেখো যদি তুমি কনসেপ্টে করতে চাও যে তুমি কি লিখবা, দাদা এখানে আছে মুরলি আর তার ফাদার। তা বর্তমান বলেছে, বর্তমান বলে দিয়েছে যে বর্তমানে মুরলি, দেখো বর্তমানে বলে দিয়েছে যে মুরলির বর্তমান বয়স তার বাবার বয়সের অর্ধেক। বাবার বয়সের অর্ধেক, বাবার যদি 2 হয় তাহলে মুরলির হয়ে যাবে 1। সিম্পল ব্যাপার। এবার বলছে 10 বছর আগে, চলো 10 বছর আগে যাও। 10 বছর আগে তার বাবার বয়স তার বয়সের 3 গুণ ছিল। তার বাবার বয়স তার বয়সের, মানে মুরলির 3 গুণ। মুরলির যদি 1 হয় তাহলে তার বাবার হবে 3, তাই না? 3 গুণ। এবার সেই একই নিয়ম, যে দুটো অনুপাতের মধ্যেকার পার্থক্য 10 বছরের, 10 নিচে লিখলাম। এবার কি করব? বজ্র গুণন করব। 3 অক্ষে 3, 2 অক্ষে 2, 3 আর 2 এর পার্থক্য 1, 1 সমান সমানই হবে নিচের অনুপাতটার পার্থক্যের সাথে যে কোনো একটা সংখ্যা গুণ। তাহলে বলবা 1 10 অক্ষে 10, মানে 1 ইউনিট সমান 10। 1 ইউনিট সমান 10, অর্থাৎ ওপরের অনুপাতের উত্তর বেরোবে 1-এর মান 10 হবে আর 3-এর মান 30 হবে। এটা কি? এটা 10 বছর আগে মুরলির বয়স 10 ছিল আর মুরলির বাবার বয়স ছিল 30। তাহলে বর্তমানে কি হবে? 10 যোগ করে বলবা বর্তমানে মুরলির 20 আর তার বাবার 40। সিম্পল ব্যাপার। বোঝা গেল? চলো পরের প্রশ্নে। বলছে দেখো বাবার বয়স ও ছেলের বয়সের অনুপাত দিয়েছে এটা। তা বলছে তাদের বয়সের গুণফল এত। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত। দেখো তুমি এখানে গুণফল টুনফল দিয়েছে, তুমি এখানে এক্স ধরে খুব সহজেই করতে পারো। তুমি ধরলে যে বাবার বয়স 5 অনুপাতে 5 আছে, মানে 5x, আর ছেলের বয়স হচ্ছে 3 আছে, তার মানে 3x, আর তাদের দুজনের বয়সের গুণফল দিয়েছে 960। ব্যাস সিম্পল ব্যাপার, তাই না? কাটো, 3 দিয়ে কাটলে বলবা যে হচ্ছে দাদা 32, মানে 320। 5 দিয়ে কাটলে দাদা হচ্ছে কত? 5 ছক 30, 4 5 20, 64। আর এদিকে এক্স আর এক্স গুণ করলে x² সমান 64, অর্থাৎ এক্স এর মান হয়ে যাচ্ছে 8। বোঝা গেল? এক্স এর মান 8, মানে সঙ্গে সঙ্গে বলবা 5 8 40 হয়ে যাচ্ছে বাবা, আর হচ্ছে 3 8 24 হয়ে যাচ্ছে ছেলে, তাই না? তা বলছে 6 বছর পরে তাদের বয়স অনুপাত। 6 যোগ করে দাও সবার সাথে। দেখো 6 যোগ করলে এখানে 30 হচ্ছে, 6 যোগ করলে এখানে 46 হচ্ছে। তাহলে 46 আর 30 এর অনুপাত করো, 2 দিয়ে কাটলে 23:15, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। বলছে বর্তমানে এ হলো বি এর থেকে 8 বছর, এটা 8 হবে, ঠিক আছে, 8 বছরের ছোট। ভালো করে বোঝো, এখানে তুমি দেখো এক্স ধরে করতে পারো, ভালো হবে। এখানে বলছে বর্তমানে এ হলো বি এর থেকে 8 বছরের ছোট। তুমি ধরলে দাদা এর বয়স যদি এক্স হয়, তাহলে বি এর বয়স কী হবে? বি এর বয়স হবে x + 8। আমার কথা বোঝো, বলছে কি এ হলো বি এর থেকে 8 বছরের ছোট। বি এর থেকে এ 8 বছরের ছোট, মানে বি এর হচ্ছে x + 8 আর এর হচ্ছে x। বিষয়টা বুঝতে পারলে? তা বলছে দেখো, বলছে যদি 4 বছর আগে তাদের বয়সের অনুপাত এটা হয়। 4 বছর আগে তুমি ঠিক সেম সিস্টেমে করবা। এই যে a/b করে নিলে, এবার তুমি বলবা যে কি বলছে 4 বছর আগে বলেছে তাই বিয়োগ দেবো, আগে বলেছে তাই
বিয়োগ দেবো 4 বছর আগে তাদের অনুপাত কী ছিল 1:2 মানে 1/2, ব্যাস এটাই করবে। সঙ্গে সঙ্গে দেখো বজ্র গুণন করো, তাহলে এদিকে হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে হচ্ছে দাদা কী হচ্ছে যে 2x মাইনাস 4 দুগুণি 8 সমান সমান, এখানে এইটুকু কিন্তু আগে মানে সমাধান করে নেবা। দেখো 8-এর থেকে 4 গেলে এখানেও কিন্তু শুধু +4 থাকছে, কি থাকছে +4, সঙ্গে সঙ্গে বলবা x প্লাস তোমার হচ্ছে 4। তো এবার দেখো এখানে বলবা এক্সটা এই পাশে নিয়ে আসো, শুধু এক্স হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে শুধু এক্স থাকছে, -8 ও পাশে গিয়ে +8 মানে 4 আর 8 12, এক্সের মান দাদা 12 বেরিয়ে গেল। এক্সের মান 12 বেরিয়ে যাওয়া মানে আমরা বলবো এর বয়স হচ্ছে 12, কারণ এর তো এক্সই ধরেছিলাম আর বি ধরেছিলাম x + 8 মানে 12 আর 8 20, তাহলে বি এর বর্তমান বয়স কত 20 কই এই যে অপশান 2 সঠিক উত্তর। সিম্পল ব্যাপার, যেমন বলবে সেরকম করবা। চলো পরের প্রশ্ন, বলছে 5 বছর আগে এ বি সি তাদের বয়সের অনুপাত দিয়েছে, এটা বলছে তাদের বর্তমান বয়সের যোগফল এত। দাদা 5 বছর আগে এ বি সি এর বয়সের অনুপাত 4, 5 আর 7। তুমি ধরে নিলাম যে 5 বছর আগে, এটা 5 বছর আগে কিন্তু, ঠিক আছে, আগে 5 বছর আগে এর বয়স ছিল 4x, বি এর ছিল 5x আর সি এর ছিল 7x, আর বলছে যে তাদের বর্তমান বয়সের যোগফল এত। তাহলে তুমি আমাকে বলো 5 বছর আগে এবিসি এর বয়সের যোগফল কত? তুমি বলবা এত ইউনিটে এত ইউনিট। এবার সেটা সমান আমরা কি বলতে পারি, আমার কথা শোনো, সেটা সমান আমরা কি বলতে পারি যে বর্তমানে তাদের বয়স হচ্ছে 135, মানে 3 জনের যোগফল 135, মানে 5 বছর আগে 3 জনের 5 বছর 5 বছর করে বাদ দিলে 3 5 15 বছর বাদ দিলে 120, তাহলে আমরা কি বলতে পারি যে 5 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 120? অবশ্যই বলতে পারি, অবশ্যই বলতে পারি। যোগ করো, দেখো 9 আর এদিকে 9 আর 7 হচ্ছে কত 16 x সমানই তোমার দাঁড়াচ্ছে 120। দেখো কাটো, কত দিয়ে কাটবা বলো, দেখো 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে হচ্ছে 8 দুগুণি 16, আর এদিকে 8 দিয়ে কাটলে তোমার হচ্ছে 15 হচ্ছে, তাই না? 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে x এর মান 7.5, অসুবিধা নেই, ভয় পাবা না, দশমিকে এসছে তাই কি, x এর মান হচ্ছে 7.5, x এর মান 7.5। তাহলে তুমি বলো x এর মান যদি 7.5 হয় তাহলে 4x এর মান কী হবে? তুমি বলবা 4 7 28 আর 4 5 20, 28 আর 2, 28 আর 2 কত 30, বিষয়টা বুঝতে পারলে? ঠিক একই রকমই 5x এর মান কত? 5 দিয়ে একবার 7কে গুণ করো, 5 7 35, 35 আর 5 দিয়ে একবার 0.5কে গুণ করলে 5 5 25 মানে আড়াই, 35 আর আড়াই হচ্ছে 37.5, বিষয়টা বুঝতে পারলে? তাহলে বি এর হচ্ছে 37.5। চলো সি এরটা দেখো, দেখো 7 দিয়ে 7.5 গুণ করো, 7 49, 49 আর তার সাথে যোগ করবা 5 7 35 মানে 49 আর 3.5, তার মানে তুমি বলবা 49 আর 3 কত হচ্ছে 52, 52 সাথে হাফ যোগ করলে মানে 52.5, 52.5 গেল। এটা কি গেল বলো? এটা হচ্ছে 5 বছর আগে, 5 বছর আগে তাদের এই বয়স ছিল। তা বলছে তাদের, দেখো আমাদের জানতে হয়েছে যে এখন থেকে 3 বছর, এখন থেকে 3 বছর পরে হবে, ঠিক আছে, এখন থেকে 3 বছর পরে বি এবং সি এর বয়সের যোগফল কত। তাহলে এখন থেকে মানে বর্তমান থেকে, দেখো আমরা তো অলরেডি 5 বছর আগে রয়েছি, তার মানে 5 বছর আমরা আসলে পরে সবার সাথে যদি 5 যোগ করি তাহলে বর্তমান আসবে, আর যদি 8 যোগ করে দিই তাহলে একবারে সরাসরি চলে যাচ্ছে তোমার কত, বর্তমান পেরিয়ে 3 বছর চলে যাচ্ছে, আর সেখানেই আমাদের বি আর সি এর যোগফল। তাহলে সবার এদের সাথে 8 যোগ করে তুমি বলবা দাদা কত হচ্ছে, যোগফল করো, দেখো যোগ করো 8 আর 8 16, মানে এক কথায় 16 যোগ করে দিবা, বুঝতে পারছো আমার কথা? সঙ্গে সঙ্গে বলবা দাদা 50 আর 30 হচ্ছে কত 80 আর 10 হচ্ছে 90, 90 এর সাথে আমরা যোগ করব তোমার হচ্ছে কত বলো, 7 আর 2 9, 9 6 15 আর একে হচ্ছে 16, 90 এর সাথে 16 যোগ করব, 90 এর সাথে 16 যোগ করলে হচ্ছে 106 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? কোনো সমস্যা হলো? কোনো সমস্যা হলে আমাকে কিন্তু বলবা সেটা। দেখো পরের প্রশ্ন, বলছে অনুকে তার বয়স জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয় আমার বয়সের বর্গ। ধরো অনুর বয়স হচ্ছে এক্স, তাহলে তার বয়সের বর্গ x² বর্গ থেকে আমার বয়স মানে অনুর বয়স কত এক্স ধরেছিলাম, অনুর বয়সের 21 গুণ, তাহলে এক্সের সাথে 21 গুণ করে 21x, সেটা বিয়োগ করলে বর্গে, দেখো ভালো করে বোঝো, অনুর বয়স কত তুমি এক্স ধরলে, এবার বলছে যে অনু বলছে যে আমার বয়সের বর্গ থেকে আমার বয়সের 21 গুণ, আমার বয়স তো এক্স, তার 21 গুণ, সেটা যদি বিয়োগ করি, সেটা বিয়োগ করলে ফলাফল দ্বারাই 72, বিষয়টা বুঝতে পারলে? তাহলে এটা মিডল টার্ম করতে হবে। দেখো তাহলে সঙ্গে সঙ্গে বলবো x² মাইনাস 21x, এটাও মাইনাস করো, 72কে এপাশে আনো, সমান চিহ্ন এপাশে আনলে মাইনাস হয়ে যাচ্ছে, -72 = 0। তাহলে 72কে এমন দুটো সংখ্যায় ভাঙো যাদেরকে গুণ করলে 72 আসে আর যোগ বিয়োগ করলে 21 চলে আসে। সঙ্গে সঙ্গে বলবো 3 24 72, দাদা 24 আর 3, তাই না?
তাহলে 24 আর 3 দেখো, তাহলে এখানে -21 আনতে হবে, মানে 24ও মাইনাস হবে, আর 3টা কিসে হবে, 3টা আমাদের +3 হবে, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে তুমি কি করবা, সঙ্গে সঙ্গে এখানে দেখো, এখান থেকে তুমি বুঝে যাচ্ছ যে এখান থেকে এক্সের দুটো মান বেরোচ্ছে, একটা এক্স -24 হচ্ছে, x -24 সমান 0, আর একটা আসে তোমার কি, এখান থেকেই বুঝতে পারছো যে x + 3 সমান 0। তার মানে x এর মান বেরোবে, x সমান 24 হবে একটা, আর একটা x সমান হবে -3। -3 কখনো হয় না, 24 আমাদের সঠিক উত্তর, অপশন 3। বিষয়টা বুঝতে পারলে? বয়স কখনো -3 হয় না, তাই না? দেখো চলে আসি পরের কনসেপ্টে, নল এবং চৌবাচ্চা। কিছুই নেই, ওই সময় কার্যের মতো একই। সময় কার্যের মধ্যে মানুষের দক্ষতা আর এখানে পাইপের দক্ষতা নিয়ে যাচাই করা, আবার কে কখন কেমন কাজ করে সেইটাই। চলো, শুধু তোমাকে দেখতে হবে যে এই যে পাইপগুলো রয়েছে না, এদের দক্ষতা বার করতে হবে। দক্ষতা বার করে নিয়ে প্রশ্নে যেরকম বলবে তুমি ঠিক সেই রকম মতো কাজ করতে করতে যাবা, অটোমেটিক্যালি তোমার সঠিক উত্তর চলে আসবে। দেখো আমি প্রশ্নের মাধ্যমে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলছে, পাইপ এ এবং সি একটি খালি জলাধার যথাক্রমে 32 এবং 48 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। দাদা এইটুকু পরে আমরা বুঝলাম যে এখানে দুটো পাইপ রয়েছে, এ আর সি। কি করছে, এ তোমার 32 ঘন্টা আর সি হচ্ছে 48 ঘন্টার মধ্যে তোমার একটা খালি জলাধার পূরণ করতে পারে, মানে এ 32 ঘন্টায় পূরণ করতে পারে আর সি 48 ঘন্টায় পূরণ করতে পারে। চলো, বলছে যেখানে পাইপ বি, মানে আরেকটা পাইপ রয়েছে যার নাম বি, এ আবার 24 ঘন্টার মধ্যে ভরাট জলাধারটি খালি করতে পারে। মানে এ কি করছে, এবার খালি করে ফেলছে ওই ভরা, মানে জলাধারটা যদি ভরে ফেলা হয় পুরোটা, সেটাকে 24 ঘন্টার মধ্যে সে খালি করে ফেলছে। এবার তুমি তো জানোই যে তোমার প্রথম কাজ কি, এই যে জলাধারের কথা বলা হচ্ছে, এই জলাধারের আয়তন কত, মানে মোদ্দা কথা কতটুকু জল ধরে, সেটা আমাদের বার করতে হবে। সেটা কি করে বেরোয়, সেটা এই যে সংখ্যাগুলো যা রয়েছে এদের লসাগু করলেই, লসাগুটাই হলো ওই জলাধারের টোটাল আয়তন, মোট আয়তন, তাই না? সঙ্গে সঙ্গে তুমি বলো 32, 48 আর 24-এর লসাগু কী হবে। দেখো খুব সহজেই করবা কি করে লসাগুগুলো, বড় বড় সংখ্যার। তুমি দেখবা এই সংখ্যাগুলোর মধ্যে এমন কোন সংখ্যা, মানে মানে এদেরকে ভাঙলে পরে এমন কোন সংখ্যা প্রত্যেকটার মধ্যে রয়েছে গুণ হিসাবে। তুমি বলবা 32কে আমরা বলতে পারি 4 × 32, 48কে বলতে পারি 4 × 12 = 48, 24কে বলতে পারি 4 × 6 = 24। তাহলে দাদা যেটা কমন থাকে সেটা তো একবার নিতে হয়। বাকিগুলো দেখো 8, 12 আর 6 লসাগু কত, বলবে 12 × 2 = 24, অর্থাৎ এদের লসাগু 24। তাহলে 24 দিয়ে 4কে গুণ করে 4 × 24 কত, 96। 96 হয়ে গেল তোমার এই 32, 48 আর 24-এর লসাগু। বুঝতে পারছো আমার কথা? তার মানে আমরা বুঝেই গেলাম এই যে জলাধারের কথা বলা হচ্ছে, এই জলাধারটায় মোট মাঠ 96 ইউনিট তোমার জল ধরে। এবার আমরা দেখব কার দক্ষতা কেমন। দেখো এ হচ্ছে 32 ঘন্টায় তোমার হচ্ছে পূরণ করতে পারে 96 ইউনিট, তাহলে পার ঘন্টায় কতটুকু ইউনিট পূরণ করবে, কি করবে, 32 দিয়ে 96কে ভাগ করলে 3 হচ্ছে, তার মানে 3 ইউনিট পার ঘন্টায় পূরণ করছে কে, এ। এর ক্ষমতা কি, এর ক্ষমতা 1 ঘন্টায় 3 ইউনিট জল ভরা, প্লাস মানে ভরা। সি এর কি ক্ষমতা, দেখো সি 48 ঘন্টায় 96 ইউনিট ভরে, মানে 48 দিয়ে 96কে ভাগ করলে 2 হচ্ছে, তার মানে 2 ইউনিট পার ঘন্টা। তার মানে সি এর ক্ষমতা হচ্ছে ঘন্টায় সে 2 ইউনিট জল ভরতে পারে, তাই না? আর বি দেখো 24 দিয়ে 96কে ভাগ করলে তুমি বলবা কত হয়, 4 হয়। তার মানে তুমি বলবা যে 4 ইউনিট পার আওয়ার, মানে ঘন্টায় 4 ইউনিট করে জল ফেলে দিতে পারে, মানে খালি করতে পারে বি এর এটা ক্ষমতা। এবার বলছে দেখো, বলছে জলাধারটি খালি থাকা অবস্থায়, জলাধারটা পুরো খালি, তাই না? এবার জলাধারটা পুরো খালি থাকা অবস্থায় 3টে পাইপ একসঙ্গে চালু করা হলো। বলো 3টে পাইপ তুমি চালু করে দাও একসঙ্গে, চট করে একসঙ্গে 3টে পাইপ চালু করে দিলে, তাহলে কি কেসটা কি ঘটবে, তুমি দেখবা এ 3 ইউনিট ভরছে 1 ঘন্টায়, সি 2 ইউনিট ভরছে 1 ঘন্টায়, এ আর সি মিলে আমরা দেখলাম 5 ইউনিট জল ভরছে, কিন্তু বি মাঝখান থেকে 1 ঘন্টায় 4 ইউনিট জল ফেলে দিচ্ছে বাইরে। তাহলে টোটালে কি কাজটা দাঁড়ালো দাদা, যে 1 ঘন্টার মধ্যে মোটমাট আমাদের 1 ইউনিট জল ভরছে, মানে 1 ইউনিট জল আমাদের 1 ঘন্টায় ওই তোমার জলাধারের মধ্যে বা বলতে পারো চৌবাচ্চার মধ্যে ঢুকছে। তাহলে আমরা দেখলাম সবাই মিলিয়ে কি কাজটা ঘটছে, 1 ঘন্টায় 1 ইউনিট জল ভরছে। এবার বলছে জলাধারটির 2/3 মানে 2/3 অংশ পূর্ণ হতে কত ঘন্টা লাগবে। এই যে জলাধারের আয়তন মানে টোটাল যে ইউনিটটা কত ইউনিট, 96 ইউনিট, এই 96-এর 3 ভাগের 2 ভাগ কতটুকু হচ্ছে, দেখো 3 দিয়ে কাটলে 32, 32 দুগুণে 64, অর্থাৎ তুমি বলবা দাদা 64 ইউনিট জল ভরতে কত সময় লাগবে। তুমি দেখছো 1 ঘন্টায় 1 ইউনিট ভরছে, তাহলে 64 ইউনিট ভরতে 64 ঘন্টা সময় লাগবে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম তোমাকে? চলো পরের প্রশ্ন দেখো,
যেটা বুঝতে পারবে না আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করবা। বলছে দেখো একটি ট্র্যাঙ্ক 9 ঘন্টায় পূরণ করা যায়, এই একটা ট্র্যাঙ্ক দাদা যেটা 9 ঘন্টায় পূরণ করা যায়, ভর্তি করা যায়। বলছে একটি ফুটো থাকার কারণে ওই ট্র্যাঙ্কে একটা ছিদ্র রয়েছে, ফুটো থাকার কারণে তোমার কি হচ্ছে, এটি পূরণ করতে 1 ঘন্টা সময় বেশি লেগে যাচ্ছে। এই যে 1 ঘন্টা সময় বেশি লাগছে মানে কত সময় লাগছে, 10 ঘন্টা বস, দেখো বোঝো 10 ঘন্টা সময় লেগে যাচ্ছে, তাই না? এবার তুমি তো জানো এই ট্র্যাঙ্কের ধারণ ক্ষমতা কত, সেটা বার করতে গেলে লসাগু করতে হয় উপরের সংখ্যা দুটোর, 9 আর 10-এর লসাগু 90, অর্থাৎ তুমি বুঝেই গেলে যে ওই ট্র্যাঙ্কের ধারণ ক্ষমতা 90 ইউনিট। এবার কার কেমন দেখো, যদি যদি ট্র্যাঙ্কে কোনো ফুটো না থাকতো তাহলে 9 ঘন্টায় জল মানে পুরো ভরে যেত, তাহলে ঘন্টায় কতটুকু করে ভরতো, তুমি বলতে দাদা ঘন্টায় ভরতো 10 ইউনিট করে, 9 দিয়ে 90কে ভাগ করে, তাই না? আর ওই ফুটো থাকার কারণে 10 ঘন্টা লাগছে, মানে ঘন্টায় কতটুকু করে ভরছে, ঘন্টায় তোমার হচ্ছে 9 ইউনিট করে ভরছে। তার মানে এই যে বস ভালো করে বোঝো, আগে ফুটো না থাকলে, ট্যাঙ্কে ফুটো না থাকলে 10 ঘন্টায় ঘন্টায় 10 ইউনিট করে জল ভরছিল, কিন্তু যেই না ট্যাঙ্কটায় ফুটো করে দেওয়া হয়েছে অমনি দেখা যাচ্ছে ঘন্টায় 9 ইউনিট করে জল ভরছে, মানে 1 ইউনিট জল কোন দেখা যাচ্ছে, ওই 1 ইউনিট জলে ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? তার মানে তুমি কি বুঝলে যে 1 ঘন্টায় 1 ইউনিট জল ওই ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাই বলছে একা ফুটোটি কতক্ষণে পুরো ট্যাঙ্কটি খালি করবে। তুমি ট্যাঙ্কটা পুরো ভরে ফেললে, ফুটো মুটো বন্ধ করে ট্যাঙ্কটা ভরে ফেললে, ভরে ফেলে যদি পুরো শুধুমাত্র ফুটোটা ছেড়ে দাও, তা ফুটো কী করতে পারে, ফুটো 1 ঘন্টায় 1 ইউনিট জল খালি করে, তাই না? তাহলে 90 ইউনিট জল খালি করতে 90 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো। বলছে দুটি নল কি কি, পি অ্যান্ড কিউ, বলছে যথাক্রমে 28 আর 35 মিনিটে, 28 মিনিট পি হচ্ছে 28 দাদা, আর এদিকে কিউ হচ্ছে 35 মিনিটে একটি ট্র্যাঙ্ক পূরণ করতে পারে যদি উভয়কে একসাথে খোলা হয়। আচ্ছা ঠিক আছে, আগে তো দেখে তো নেই যে কতটুকু তোমার ওই ট্র্যাঙ্কের ধারণ ক্ষমতা, সেটা আগে বার করে নিই। বলবা 28 আর 35-এর লসাগু দাদা কী করে বার করবো, 28 মানে 4 গুণ 7, 4 7টা 28, আর 35 মানে 5 7টা 35 দাদা, যেটা কমন থাকে সেটা একবার নিতে হয়, বাকিটা 4 আর 5-এর লসাগু হচ্ছে 20, তার মানে 7 দুগুণে 14, 140 হয়ে যাচ্ছে। তুমি বুঝেই গেলে ট্র্যাঙ্কের ধারণ ক্ষমতা 140 ইউনিট। তাহলে কার কেমন ক্ষমতা দেখো, পির ক্ষমতা কি, 28 দিয়ে 140কে ভাগ করলে কত আসবে, তুমি বলবা 4 7টা 28 মানে 5 হবে, তাই না? 5 8-এর সঙ্গে 140। এবার দেখো 35 দিয়ে 140কে ভাগ করলে তুমি বলবা দাদা 4 হচ্ছে, মানে মানে আমরা বুঝলাম যে পি এর ক্ষমতা কি, পি এর ক্ষমতা সে মিনিটে, দেখো এখানে মিনিটের কথা বলছে তাই মিনিট হবে, ঠিক আছে? মিনিটে 5 ইউনিট করে জল ভরতে পারে, আর ওই কিউ এর ক্ষমতা মিনিটে 4 ইউনিট করে জল ভরতে পারে, দুজনাই তো ভরছে, তাই না? পূরণ করে মানে দুজনাই ভরছে। তা বলছে দেখো যদি উভয়কে একসাথে খোলা হয় এবং 10 মিনিটের শেষে পিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে উভয়কে তুমি একসঙ্গে দাদা খুলে দিলে, তাহলে উভয় দুজন মিলে তুমি দুটো পাইপই যদি খুলে দাও, দুটো নলই খুলে দাও, তাহলে 1 মিনিটে কি ঘটনা ঘটবে, তুমি তো বলবা 1 মিনিটে 5 4 9 ইউনিট জল ভরে যাবে, মিনিটে 9 ইউনিট জল ভরে যাবে। তাহলে এইভাবে তুমি কয় মিনিট খুলেছিলে, 10 মিনিট খুলে রেখেছিলে, তাহলে 9 10 90 ইউনিট জল কিন্তু তোমার অলরেডি ভরে গিয়েছে, আর যেখানে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 140 ইউনিট। তাই এবার বলছে এবার তুমি পিকে বন্ধ করে দাও 10 মিনিট পরেই, তাই না? 10 মিনিট পরেই চট করে তুমি পিকে বন্ধ করে দিলে। তাই বন্ধ করে দিলে অবশিষ্ট ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে অবশ্যই ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে। আচ্ছা পিকে তুমি বন্ধ করে দিলে, কিন্তু কিউ তো চলছে না, তাহলে কিউ চলছে, কিউ এর ক্ষমতা কি, তুমি বলবা কিউ হচ্ছে ওই মিনিটে 4 ইউনিট করে জল ভরতে পারে, তাহলে 140 ইউনিটের মধ্যে 90 তো ভরা হয়েই গিয়েছে, তাহলে থাকে কত, বলবা 50 ইউনিট জল থাকে। তা ওই 50 ইউনিট জলই তোমার ওই কিউ এবার ঢালবে, পুরো মানে ভর্তি করবে, তাহলে 4 ইউনিট করে পার মিনিটে, তাহলে কত মিনিট লাগছে, 4 দিয়ে 50কে ভাগ করলে বলবা 4 12 48, 12.5। বিষয়টা বুঝতে পারলে? বোঝা গেল বিষয়টা? অপশন 1 আমাদের সঠিক উত্তর। চলো পরে প্রশ্ন। বলছে দেখো নল এ বি সি যথাক্রমে এত 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 ঘন্টার মধ্যে একটি ট্র্যাঙ্ক পূরণ করতে পারে, দাদা তিনটেই পূরণ করে, কে কে, এ আছে, বি আছে, আর সি আছে। 10 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা, লসাগু বার করব, তাহলেই আমাদের বেরিয়ে যাবে ট্র্যাঙ্কের ধারণ ক্ষমতা। বলো 18 5 18 90, হ্যাঁ 90 হয়ে যাবে, 90 হয়ে যাবে ট্র্যাঙ্কের ধারণ ক্ষমতা, 90 ইউনিট। সঙ্গে সঙ্গে বলবা তাহলে এর ক্ষমতা, বি এর ক্ষমতা, আর সি এর ক্ষমতা বলবা 9 ইউনিট পার ঘন্টা, আর এদিকে হচ্ছে 15 6 15 90 মানে 6 ইউনিট পার ঘন্টা, আর হচ্ছে 4 8 5 8 90 5 ইউনিট পার ঘন্টা, তাই তো? এবার বলছে দেখো চলো, বলছে এ এবং সিকে 5 ঘন্টার জন্য খোলা হলো, দাদা এ ঘন্টায় 9 ভরে, সি ঘন্টায় 5 ভরে, তাহলে এ আর সি 9 আর 5 কত, 14 ইউনিট ভরতে পারে 1 ঘন্টায় দুজন মিলে, এ আর সি। তাহলে 14 ইউনিট ভরে ফেলছে 1 ঘন্টায়, কত এরকমভাবে কত ঘন্টা চালানো হয়েছে, 5 ঘন্টা চালানো হয়েছে, অর্থাৎ 5 14 70 ঘন্টা কিন্তু তোমার হচ্ছে ভরা হয়ে গিয়েছে। তারপর কি ঘটলো দেখো,
তারপর ঘটলো যে কেবল নল এ কে বন্ধ করা হয় এবং বি কে একই সাথে খোলা হয়, মানে তুমি এ বন্ধ করে বি কে খুলে দিলে সঙ্গে সঙ্গে। তাহলে তুমি একটা জিনিস বোঝো, দেখো সঙ্গে সঙ্গে এ কে তুমি বন্ধ করে দিলে, বি কে খুলে দিলে, সি তো চলছিলই, তাহলে বি কে যাই খুললে 6 আর 5 11, 11 ইউনিট করে এবার জল ভরবে, যেখানে তোমার 90-এর মধ্যে 70 কিন্তু অলরেডি ভরা হয়ে গেছে, এ আর সি মিলে ভরে ফেলেছে, তাহলে বাকি রইলো 20, ওই 20 ইউনিট জল তোমার হচ্ছে কে ভরবে, এ আর সি, বলো এই বি আর সি হচ্ছে 5 আর 6 11, 11 দিয়ে যদি 20-কে ভাগ করো কী হয় বলো তো বস? সঙ্গে সঙ্গে বলবা 11 ঠিক আছে, আর এদিকে থাকছে কত বলো, এদিকে হচ্ছে 9 থাকছে উপরে, নিচে 11, বিষয়টা বুঝতে পারলে? 11 দিয়ে 20-কে ভাগ করলে 1/9/11 হচ্ছে এত ঘন্টা। সঠিক উত্তর আমাদের। আচ্ছা দেখো, ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ, দেখো সম্পূর্ণরূপে পূরণ হতে আমাদের তো আগে তো ওই যে 5 ঘন্টা কাজ সেরে এসেছে কে, এ আর সি, বুঝতে পারছো আমার কথা? তাহলে ওই 5 ঘন্টা আর এদিকে 1 ঘন্টা, মানে 1/9/11 সঙ্গে সঙ্গে যোগ করো, দেখো 5 যোগ 1/9/11 যোগ করলে কিছুই না, পূর্ণ সংখ্যাটা যোগ করে দেবো, 5 আর 6, এই 5 আর 1 6, 6/9/11 ঘন্টা, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো, বলছে পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 16 ঘন্টার মধ্যে একটি খালি জলাধার পূর্ণ করতে পারে। দাদা ওই পাইপ এ রয়েছে আর বি রয়েছে, এ 12 ঘন্টা আর হচ্ছে বি হচ্ছে 16 ঘন্টার মধ্যে হচ্ছে তোমার কি খালি জলাধার পূর্ণ করতে, দুজনাই ভরে, অসুবিধা নেই। লসাগু বার করবো, সঙ্গে সঙ্গে বলবা যে 16 32 3 16 48, 48 হয়ে যাচ্ছে লসাগু, সঙ্গে সঙ্গে এদিকে 4 ইউনিট পার ঘন্টা, এদিকে হচ্ছে 3 ইউনিট পার ঘন্টা। এবার বলছে দেখো যে উভয় পাইপ একসাথে খোলা হয়, চলো দুটোই একসঙ্গে খোলো, দুটোই একসঙ্গে খুললে এবং 3 ঘন্টা পরে পাইপ বিকে বন্ধ করায়, দেখো দুটো একসঙ্গে খুলে 4 3 7, তা ঘন্টায় 7 ইউনিট করে ভরছে, ঘন্টায় 7 ইউনিট করে ভরছে, আর এরকম কত ঘন্টা চালা মানে খোলা ছিল দুটো একসঙ্গে 3 ঘন্টা, তার মানে 3 7 21 ইউনিট জল কিন্তু অলরেডি 21 ইউনিট জল অলরেডি ভরে গেছে, যেখানে চৌবাচ্চা বা বলতে পারো জলাধারের ধারণ ক্ষমতা 48 ইউনিট, তার মধ্যে 21 ইউনিট হয়ে গেলে পরে বাকি থাকে কত ইউনিট বলবো দাদা? বাকি থাকে তোমার ওই 27 ইউনিট, তাই না? এবারে 27 ইউনিট কী হবে দেখো, বিকে বন্ধ করা হয়, জলাধারের অবশিষ্ট ওই যে 27 ইউনিট অবশিষ্ট রয়েছে, ওই 27 ইউনিট মানে অবশিষ্ট অংশ পূর্ণ করতে এর কত সময় লাগবে? এর ক্ষমতা কি? এ হচ্ছে ঘন্টায় 4 ইউনিট করে তোমার হচ্ছে ভরে, তাহলে মানে হচ্ছে হ্যাঁ পূর্ণ করে, তা কী হবে দেখো 4 দিয়ে 27-কে ভাগ করলে তুমি বলবা 4 × 24, 6 পূর্ণ সামথিং, মানে 3/4 আসবে। দেখো অপশান দেখলেই খুব সহজেই অ্যান্সার করবো, অপশান 2 যে 6 পূর্ণ 3/4, বুঝতে পারলে? দেখো এইরকমই ঘুরিয়ে ফিরে অঙ্ক দেবে, তুমি বিষয়টা তো বুঝলে, কনসেপ্টটা তো বুঝলে যে কীভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হয়, বোঝা গেল? চলো কোনো সমস্যা হবে না আশা করি। চলে আসি সময় দূরত্ব, দেখো তা এই অঙ্ক করতে গেলে তোমাকে বেশ কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। দেখো সবার প্রথমে মাথায় রাখবা যে ডিস্ট্যান্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম, মানে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, মানে গতিবেগ আর সময় এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের দূরত্ব বেরিয়ে আসবে। এবার এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন তুমি যে কোনো অঙ্কই সমাধান করতে যাও না কেন, ইউনিট এককগুলো একই রাখবা, মানে গতিবেগ যদি তোমার কিমি পার ঘন্টায় থাকে তাহলে সময়টা যেন ঘন্টা হয় এবং দূরত্বও যেন কিলোমিটার হয়, বিষয়টা বুঝতে পারছো? এককগুলো ঠিক রাখবা। ঠিক একই রকমই যদি তোমার গতিবেগটা ধরো মিটার পার সেকেন্ড রয়েছে, তাহলে সময়টা কিন্তু তোমাকে কোনো মিনিট বা কোনো ঘন্টায় নিলে কিন্তু হবে না, সময়টাও তোমাকে কিন্তু সেকেন্ডে নিতে হবে এবং দূরত্বটাও তখন তোমাকে মিটারে নিতে হবে বা মিটারে বেরোবে। বিষয়টা বুঝতে পারছো যে কিলোমিটারের সাথে ঘন্টা যায় আর মিটারের সাথে তোমার হচ্ছে সেকেন্ড যায়, কেমন? চলো আর কিছু পয়েন্ট মাথায় রাখবা। যদি আমাদের কখনো গড় গতিবেগ বার করতে বলে, কি বললাম? গড় গতিবেগ বার করতে বলে, তাহলে আমরা কি করব? কিছুই না, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট যে দূরত্ব হবে প্রশ্নের মধ্যে, সেই মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে দিতে হবে। কি বললাম? মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলেই আমাদের গড় গতিবেগ বেরিয়ে আসবে। চলো তারপরে আরও কিছু তথ্য দেখে নাও যে যখন দুটো বস্তু বা দুটো গাড়ি বা দুজন ব্যক্তি বা দুটো ট্রেন একই দিকে চলবে, কি বললাম? একই দিকে চলবে, তা তাদের আপেক্ষিক গতিবেগটা যদি বার করতে হয় কি বেরোবে সেটা মাথায় রাখবে। এই যে দুটো বস্তু বা দুটো ট্রেনের যে গতিবেগটা থাকবে তাদের বিয়োগফলটা, একই দিকে চললে গতিবেগ দুটো বিয়োগ করবা, যেটা আসবে সেটাই তাদের আপেক্ষিক গতিবেগ বেরোবে। আমার কথা বুঝতে পারলে? ঠিক একই রকমই যখন দুটো ট্রেন বা দুটো বস্তু বা দুজন ব্যক্তি একে অপরের বিপরীত দিকে আমনাসামনি আসছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা কি আসবে? ওই যে দুজন ব্যক্তি বলো তাদের যা গতিবেগ, সেই গতিবেগটা যোগ করব, যোগ করলে যেটা আসবে সেইটাই তাদের আপেক্ষিক গতিবেগ বেরোবে। বিষয়টা বুঝতে পারলে? চলো এবার আরও দুটো পয়েন্ট জেনে নাও যে ট্রেন মানে সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে। যে যখন কোনো একটা
ট্রেন তোমার হচ্ছে একটা পোস্টকে, মানে একটা লাইট পোস্ট বলো, একটা পিলার বলো, বা একজন ব্যক্তি বলো, বা একটা পোস্টারকে যখন অতিক্রম করবে, তার মানে ট্রেনটা সে তার নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে। ধরো 300 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন রয়েছে, এবার এই ট্রেনটা একটা পোস্টকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটা কতটুকু অতিক্রম করবে? ট্রেনটা কিন্তু সেটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে। কারণ দেখো, ট্রেন ঢুকলো, এই পোস্টটা ছেড়ে যাচ্ছে, যেতে 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 মানে যতটা, যখন কী হবে, যখন যখন ট্রেনটা এমন পজিশনে আসবে যে ট্রেনের শেষ প্রান্তটা পোস্টার কেবলই ছাড়লো, শেষ প্রান্তটা ছাড়লো, তখনই তো তুমি বলবা হ্যাঁ, ট্রেন কি হয়েছে, ওই ব্যক্তি বা ওই পিলারটাকে ছাড়িয়ে গেছে, মানে ট্রেন সে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করেছে। বিষয়টা বুঝতে পারলে? চলো এবার, যখন কোনো ট্রেন একটা সেতু বা একটা ব্রিজকে অতিক্রম করবে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। দেখো এই ট্রেনটা ঢুকছে, মনে করো ট্রেনটা ঢুকছে, ব্রিজটাকে অতিক্রম করবে, তাহলে ট্রেনটা চলছে চলছে চলতে 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 যখন ট্রেনের শেষ প্রান্তটা ব্রিজকে অতিক্রম করবে, তখনই তো তুমি বলবা যে দাদা হচ্ছে ট্রেনটা ব্রিজটা অতিক্রম করে গেছে। তার মানে ট্রেন কী করলো, নিজের দৈর্ঘ্য যেটা, তার সাথে ওই সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করলো। অর্থাৎ সরাসরি মাথায় রাখবা, যখন কোনো ট্রেন কোনো সেতু বা ব্রিজ অতিক্রম বা কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করছে। চলো প্রশ্নের মাধ্যমে ভালো বুঝতে পারবা। দেখো প্রথম প্রশ্ন বলছে, একটি গাড়ি 1.5 ঘন্টার জন্য 60 কিমি/ঘন্টা গতিবেগে চলে, তারপর এটি 45 কিমি/ঘন্টা গতিবেগে 3 ঘন্টা ভ্রমণ করে, তারপর 30 মিনিটে 55 কিমি অতিক্রম করে। পুরো যাত্রার জন্য গাড়ির গড় গতিবেগ কত? কি জানতে চাইছে আমাদের? গড় গতিবেগ জানতে চাইছে। আর আমি তোমাদের একটু আগেই বলে দিলাম যে গড় গতিবেগ যখনই জানতে চাইবে, তুমি কি করবে, মোট যে দূরত্ব রয়েছে, সেই দূরত্বকে মোট যে সময় বেরোবে সেই সময় দিয়ে তুমি ভাগ করে দিবা, সঠিক উত্তর চলে আসবে। তাহলে বলে ফেলো এখানে মোট দূরত্ব কত, সঙ্গে সঙ্গে বলবা দাদা, ওই যে গাড়িখানা 1.5 ঘন্টার জন্য 60 কিমি/ঘন্টা গতিবেগে চলেছে, এইটুকু বোঝো, কিমি/ঘন্টা, 60 কিমি/ঘন্টা, এই যে পার ঘন্টা মানে 1 ঘন্টায়, পার ঘন্টা মানে 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় গাড়িটা 60 কিলোমিটার যেতে পারে। তাহলে 1.5 ঘন্টা চলেছিল, তাহলে 1.5 ঘন্টায় কতটুকু যাবে? 90 কিলোমিটার যাবে। আমার কথাটা বুঝতে পারলে? তাই না? যে তুমি তো ভালো মতোই বুঝতে পারছো যে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে 1.5 ঘন্টা চলেছিল প্রথমে, তাহলে 1.5 ঘন্টায় 90 কিলোমিটার চলেছিল, সময় লেগেছিল 1.5 ঘন্টা। বিষয়টা বুঝতে পারলে? চলো পরে কী হয়েছে দেখো, তারপর এটি 45 কিমি/ঘন্টা গতিবেগে 3 ঘন্টা ভ্রমণ করে, তার মানে ঘন্টায় 45 কিলোমিটার যায় আর 3 ঘন্টা ভ্রমণ করেছে, তাহলে 3 45 সঙ্গে 135 কিলোমিটার পরে তারপর গিয়েছে এবং সময় লেগেছে 3 ঘন্টা, বলেই দিয়েছে 3 ঘন্টা। দেখো তারপরে আবার কি কেসটা ঘটেছে, তারপরে আবার 30 মিনিটে 55 কিমি অতিক্রম করে। 55 কিমি গিয়েছে, বেশ ভালো কথা। কত মিনিটে? 30 মিনিটে। তাহলে আমরা কি এখানে 30 লিখবো? কখনোই না, কারণ আমরা এখানে ওপরে সব কিলোমিটার হিসাব করছি আর নিচে সব ঘন্টা হিসাব করছি। তাহলে এখানে তুমি বলবা দাদা 30 মিনিট মানে হাফ ঘন্টা, হাফ ঘন্টায় তোমার ওই পরে 55 কিলোমিটার গিয়েছে। ব্যাস, এটা যোগ করে কাটাকাটি করবা, সঠিক উত্তর চলে আসবে। বলো, 5 5 10 শূন্য, হাতে 1 রইল, আর এদিকে 5 আর 3 8, আর 9 9 18 8, হাতে 1 মানে 280 হচ্ছে ওপরে, আর নিচে হচ্ছে 1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আর হাফ 1 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা। বা ভাগ করো, 5 দিয়ে কাটলে বলবা 5 5 25, আর হচ্ছে কত থাকছে বলো, 3 থাকছে, 5 6 30, মানে 56 কিলোমিটার/আওয়ার। বিষয়টা বুঝতে পারলে কোনো সমস্যা হলো? অপশান 3 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন বলছে, দেখো একজন লোক 80 কিমি/ঘন্টা গতিবেগে বাড়ি থেকে বাসে করে অফিসে যাওয়ার সময় 5 মিনিট তার দেরি করে, মানে দেরি হয়ে যায়। বলছে যদি বাসের গতিবেগ 10 কিমি/ঘন্টা বেড়ে যায়, বলছে 90 কিমি/ঘন্টা বেড়ে যায়, তবে সে 15 মিনিট আগে অফিসে পৌঁছায়। তার অফিস আর বাড়ির মধ্যে দূরত্ব কত? একটা জিনিস বোঝো, এই যে দাদা ওই ব্যক্তিটার বাড়ি আর এই হচ্ছে ওই ব্যক্তিটার অফিস, তাহলে এদের মধ্যেকার যে দূরত্ব, সে যদি 80-তে যায় তাহলেও সেই একই দূরত্ব থাকবে, 90-তে গেলেও কিন্তু সেই একই দূরত্ব থাকবে। সময়ের হেরফের হতে পারে, কিন্তু কখনোই দূরত্বটা কমে বা বেড়ে যাবে না, তাই না? দুটো স্থানের মধ্যে দূরত্ব কখনোই কমবে বাড়বে না, ওটা দূরত্ব হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ নির্দিষ্ট। এবার যখনই তুমি প্রশ্ন এরকম দেখে নিবা যে এমন একটা প্রশ্ন যেখানে দূরত্বটা নির্দিষ্ট রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু স্পিড, গতিবেগ আর সময়ের মধ্যেকার সম্পর্কের ব্যস্তানুপাত করতে পারি। মানে বিষয়টা কি, তুমি দেখো গতিবেগের রেশিওটা তুমি আগে বার করো। তুমি বলবা প্রথমে 80 কিলোমিটার/আওয়ারে যাচ্ছিল, পরে 90-তে যাচ্ছিল, তাহলে এদের গতিবেগের রেশিও করলে 8:9 হচ্ছে, তাহলে সময়ের রেশিও কী হবে? উল্টে দিবা, জাস্ট উল্টে দিবা, তাহলে 9 এপাশে চলে আসবে, 8 এপাশে চলে যাবে।
এবার তুমি আমায় বলো সময়ের হেরফের কি হয়েছিল। 80-তে গিয়েছিল 5, দেরি হচ্ছিল, 90-তে চালালে পরে 15 আগে ঢুকে যাচ্ছে। তাহলে টোটালে 5 মিনিট দেরি আর এদিকে 15 মিনিট আগে, অর্থাৎ 15 আর 5 20 মিনিটের হেরফের। কত মিনিট? 20 মিনিটের হেরফের হচ্ছে। কিন্তু সময়ের ইউনিটের মধ্যে তুমি দেখো তো কত সময়ের হেরফের হচ্ছে। আগে 9 থাকলে পরে 8 ইউনিট, অর্থাৎ 1 ইউনিটের হেরফের। সেই 1 ইউনিট সমানই 20 মিনিট। 1 ইউনিট সমান যদি 20 মিনিট হয়, 9 ইউনিট সমান তুমি বলবা 180 মিনিট, তাই তো? আর এইদিকে তুমি বলবা দাদা 8 ইউনিট সমান তাহলে হবে, তুমি বলবা 160 মিনিট। এবার তুমি মিনিটে রাখলে তো হবে না, আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। তুমি বলবা 100, এটা দিয়ে হিসাব করো। 180 মিনিট সমান তুমি বলবা যে 60 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা বেরোচ্ছে। অর্থাৎ প্রথমে সে 3 ঘন্টা চলেছিল এবং প্রথমে তার গতি কত ছিল? প্রথমে তার গতি ছিল 80 কিমি পার ঘন্টা। তাহলে ঘন্টায় প্রথমে 80 যায় 1 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 3 × 8 = 24, 240 কিলোমিটার। বিষয়টা বুঝতে পারলে? তুমি এই হিসাবেও ধরতে পারো যে প্রথমে দেখো যে এখানে কি পেলাম, 160 মিনিট মানে কত ঘন্টা, ঘন্টায় বার করবা, 60 দিয়ে ভাগ করে যেটা আসবে সেইটার সাথে তুমি 90 গুণ করবা, সঠিক উত্তর চলে একই আসবে, 240 আসতে বাধ্য। বিষয়টা বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন দেখো। দুটি ট্যাক্সি একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে 54 কিমি পার ঘন্টা বেগে 29 মিনিটের ব্যবধানে যাত্রা শুরু করে। তা বলছে উভয় ট্যাক্সি একই দিকে যাত্রা করে। দেখো ভালো করে বোঝো, এখানে দুটো ট্যাক্সি আছে দাদা। যে দুটো ট্যাক্সি একই দিকে যাত্রা করছে এবং তাদের মধ্যেকার যে সময়ের ব্যবধান পার্থক্য সেটা বলছে 29 মিনিট। কত মিনিট? 29 মিনিট। এবং তারপরে বলছে দেখো যে বিপরীত দিক থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন লোক, দেখো বিপরীত দিক থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন লোক মানে একজন ম্যান, যে কিনা 12 মিনিটের ব্যবধানে ট্যাক্সিগুলোর মুখোমুখি হন। 12 মিনিটের ব্যবধানে ট্যাক্সিগুলোর মুখোমুখি হন মানে বিষয়টা বোঝো। ওই লোকটা দেখলো এই 1 নম্বর ট্যাক্সি গেল, প্রথমে দেখলো 1 নম্বর ট্যাক্সি, একটা ট্যাক্সি গেলে চলে গেল, তারপরে আবার দেখলো তার পেছনে দেখলো 12 মিনিট পরে দেখলো যে আর একটা ট্যাক্সি গেল। অর্থাৎ এই যে দুটো ট্যাক্সি এবং ওই যে লোকটা তো এদিকে আসছে এবং তার সাথে ট্যাক্সি দুটো তো লোকটাকে পেরিয়ে পাশের দিকে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই দুটো ট্যাক্সি তুমি সরাসরি এখানে বলবা দাদা, সরাসরি তুমি বলবা এখানে যে দুটো ট্যাক্সি প্লাস ওই মানুষটা, তাদের মধ্যেকার সময়ের ব্যবধানটাই এখানে দিয়েছে 12 মিনিট। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি খুব সহজেই বলতে পারবা দাদা যে এখান থেকে খুব সহজে আমরা বলবো যে এটা কি, এটা সময়ের ব্যবধান। দুটো ট্যাক্সির সময়ের ব্যবধান 29 আর দুটো ট্যাক্সি প্লাস একজন মানুষের সময়ের ব্যবধান 12। তাহলে সময়ের ব্যবধান দিয়েছে এটা। আমরা যদি স্পিড বার করতে চাই, দেখো ডিস্ট্যান্স এখানে কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। ওই যে ট্যাক্সি স্ট্যান্ড আর ওই যে ব্যক্তি যেখান থেকে স্টার্ট করেছিল দুজনাই আসছে একে অপরের দিকে, কিন্তু দূরত্ব কিন্তু সেম রয়েছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে দূরত্ব যদি সেম থাকে তাহলে সময়ের অনুপাত যেটা হয়, যদি সময়ের অনুপাত দেওয়া থাকে তাহলে গতিবেগ বার করতে গেলে উল্টে দিতে হয়। ঠিক একই রকমই গতিবেগ দেওয়া থাকলে সময়টা বার করতে গেলে উল্টে দিতে হয়। সঙ্গে সঙ্গে স্পিড তুমি কি বলবা? স্পিড বলবা এদিকে 12 হয়ে যাবে, এদিকে 29 হয়ে যাবে দাদা। ব্যাস এইটুকু আমরা করে নিলাম। এবার আমাদের প্রশ্নে বলেছিল যে দুটো ট্যাক্সি একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে 54 কিমি পার ঘন্টা বেগে 54 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করে। কিন্তু আমরা দেখছি ইউনিটে এই যে দুটো ট্যাক্সি তাদের ইউনিটে বেগ কত? 12 ইউনিট। তাহলে তুমি সরাসরি বলবে 12 ইউনিট সমানই 54 কিমি পার ঘন্টা। 1 ইউনিট সমান হচ্ছে 54/12। আর আমাদের জানতে চাইছে লোকটির গতি নির্ণয় করে। দেখো এই জায়গাটায় তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এই যে 29টা কি, এই 29টা হয়েছে তোমার দুটো ট্যাক্সি প্লাস মানুষের গতির ইউনিট, যার মধ্যে দুটো ট্যাক্সির ইউনিট আমরা দেখে নিলাম এইখান থেকে যে 12। তাহলে 29 থেকে যদি তুমি সরাসরি 12 বাদ দিয়ে দাও থাকে 17। সেই 17টাই তো একটা মানুষের, ওই মানুষটার আর কি মানে লোকটার আর কি তোমার হচ্ছে বেগের ইউনিট। বিষয়টা বুঝতে পারলে? আর সেটাই আমাদের জানতে চাইছে। সরাসরি তুমি বলবা 17-র মান কত, তাহলেই আমাদের ওই লোকটার গতি বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে কাটো, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 6 নং 54। দেখো 17 দিয়ে 9কে গুণ করো, কত হয় বলো? 17 দিয়ে 9কে গুণ করলে কত হচ্ছে? 63 না 9 6 15 153। 153কে 2 দিয়ে ভাগ করবা, সঠিক উত্তর আমাদের চলে আসবে। বলো 153কে 2 দিয়ে ভাগ করলে কী হবে বলো? হচ্ছে 7 দুগুণী 14 আর 6 দুগুণী 12 মানে 76 পয়েন্ট সামথিং, 76.5। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম তোমাকে? চলো পরের প্রশ্ন দেখো। বলছে মানুষকে 7 ঘন্টায় এত কিমি দূরত্ব অতিক্রম করতে হয় যদি সে ওই দূরত্বের 2/3 মানে 3 ভাগের 2 ভাগ
5/7 সময় অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়সীমার মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য কত গতি তার হওয়া উচিত। সিম্পল ব্যাপার দাদা, ভালো করে বোঝো। প্রথমে মানুষটা কি করতে পারে? মানুষটা 519 কিলোমিটার 7 ঘন্টায় যেতে পারে, ব্যাস, তাই তো। এবার বলছে যদি সে ওই দূরত্বের, কোন দূরত্বে? এই যে এই দূরত্বের 2/3, মানে এই যে দূরত্ব তার 3 ভাগের 2 ভাগ, 2/3 মানে কি বোঝায়? যে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ 5/7 সময় অতিক্রম করে। যে সময়টা নিয়েছিল সেই সময়ের 5/7 সে অতিক্রম করে। তাহলে তুমি এখানে দেখে নাও যে কত সময় গিয়েছে। সঙ্গে সঙ্গে 3 দিয়ে এটাকে কেটে বলবা 3 অক্ষে 3, 3 7 21, 3 3 9, 2 দিয়ে গুণ করলে হয় 6, আর দিকে 34, মানে 346 কিলোমিটার। 346 কিলোমিটার গিয়েছে কত সময়? 7 কেটে গিয়ে বলবা 5 ঘন্টায়। বিষয়টা বুঝতে পারলে? তাহলে সরাসরি তুমি বলতে পারবা যে এখানে 5 ঘন্টায় 346 গিয়েছে, তাহলে অবশিষ্ট সময়ই বা কত রয়েছে আর অবশিষ্ট দূরত্বই বা কত রয়েছে। বলবা 7 ঘন্টার মধ্যে 5 ঘন্টা হয়ে গেলে 2 ঘন্টা অবশিষ্ট সময়, 519 কিলোমিটার থেকে 346 কিলোমিটার চলে গেলে আমাদের অবশিষ্ট থাকছে কত? অবশিষ্ট থাকছে আমাদের হচ্ছে দিকে বলো 173 কিলোমিটার থাকছে। তাহলে 2 ঘন্টায় যদি 173 কিলোমিটার তোমার হচ্ছে দূরত্ব যায়, তাহলে ঘন্টায় কত? আর ঘন্টায় যেটা বেরোয় সেইটাই তো তার গতিবেগ, যে ঘন্টায় এত কিলোমিটার যায়, অর্থাৎ তার গতিবেগ অত। 2 দিয়ে এটাকে ঝাললে পরে তুমি গতিবেগটা পেয়ে যাচ্ছ। সঙ্গে সঙ্গে বলবা যে দাদা 8 দুগুণী 16, মানে 8 দিয়ে উত্তর হবে, মানে অপশান দেখে আমরা বুঝে গেছি যে 86.5 হবে, তাই না? অপশানে আর কিছু নেই তাছাড়া। চলো পরের প্রশ্ন। বলছে একজন পুলিশ 185 মিটার দূর থেকে একজন চোরকে দেখলেন। চোর পালাতে শুরু করে এবং পুলিশ তাকে তাড়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 9 মিটার পার সেকেন্ড গতিবেগে দৌড়ায়। 2 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, এই যে একটা চোর চুরি করে পালাচ্ছে, যার গতিবেগ কত? দেখো, চোর আর পুলিশের যথাক্রমে এত গতিবেগ, মানে চোরের 8, তারপর পেছনেই পুলিশ আসছে, তার পেছনেই পুলিশ যাবে, যার পুলিশের গতিবেগ হচ্ছে 9। বিষয়টা বুঝতে পারছো? এবার দেখো, বলেই দিয়েছে দুজনার মধ্যেকার যে দূরত্ব, সেই দূরত্বটা কত? দূরত্বটা 185, মানে চোরটা চুরি করে পালাতে ঠিক যখনই 185 মিটার আর কি দূর হলো, তখনই পুলিশটা ঠিক পেলো যে হ্যাঁ চোর চুরি করেছে। এবার তাকে ধরার জন্য সে 9 মিটার পার সেকেন্ড গতিতে তার পেছনে ছুটছে, আর চোর তো ছুটছিল 8 মিটার পার সেকেন্ড গতিতে। তাই এবার বলছে যে 2 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত। সঙ্গে সঙ্গে তুমি কি করবা? কি বুঝতে পারছো? যে তুমি বুঝতে পারছো দুজনাই একই দিকে যাচ্ছে দাদা, দুজনাই একই দিকে যাচ্ছে। তাহলে তাদের মধ্যেকার যে গতিবেগটা, সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আপেক্ষিক গতিবেগ যেটা আমাদের বেরোবে, কি করব আমরা? বিয়োগ করব। 9 থেকে 8 গেলে 1। সঙ্গে সঙ্গে বলবা যে পুলিশটা এগোচ্ছে কতটুকু করে এগোচ্ছে? 1 মিটার করে এগোচ্ছে পার মিনিটে, তাই না? পার মিনিটে 1 মিটার করে এগোচ্ছে। তাহলে সরি, পার মিনিটে নয়, পার সেকেন্ডে। হ্যাঁ, মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক, মানে পার সেকেন্ডে তোমার হচ্ছে 1 মিটার করে এগোচ্ছে। তাহলে 2 মিনিট পর দেখো, 2 মিনিট পরে কতটা যাবে? 2 মিনিট পরে তুমি বলবা 1 সেকেন্ডে যদি 1 মিটার যায়, তাহলে 2 মিনিট মানে 120 সেকেন্ড। 120 সেকেন্ডে 120 মিটার যাবে। তাহলে দূরত্বই তো তাদের মধ্যে 185, তার মধ্যে যদি 120 যায়, তাহলে পুলিশটা কতটুকু এগিয়ে থাকলো? 120 এগিয়ে থাকলো, মানে আর কতটুকু বাকি রয়েছে? দেখো, এটা বাদ দাও। বাদ দিলে পরে হচ্ছে তোমার কত থাকছে বলো? তোমার থাকছে হচ্ছে 65, মানে তাদের মধ্যে এখনও 65 মিটারের দূরত্ব রয়েছে। পুলিশটা এখনও কিন্তু চোরকে ধরতে পারেনি। আমার কথা বুঝতে পারলে? অঙ্কটা না বুঝতে পারলে কিন্তু কমেন্ট করবা। দেখো পরের প্রশ্ন। বলছে দুটি সাইকেল আরোহী একই সময়ে 200 কিলোমিটার দীর্ঘ সোজা রাস্তার বিপরীত প্রান্ত থেকে শুরু করে, মানে বিপরীত প্রান্ত থেকে যাত্রা শুরু করে আর কি। তো একজন সাইকেলিস্ট 20 কিমি পার ঘন্টা গতিবেগে, অন্য একজন সাইকেলিস্ট যিনি হচ্ছেন 30 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে, তাদের মধ্যে তাদের দেখা করতে কতক্ষণ লাগবে? সঙ্গে সঙ্গে বলবা দাদা, এই তো দাদা দূরত্ব, যেটা হচ্ছে 200। একজন মানে হচ্ছে এদিকে যাচ্ছে, একজন এদিকে আসছে, দুজনে বলছে বিপরীত প্রান্ত থেকে। বুঝতে পারছো? একজনের কত 20 আর একজনের আছে 30। তাহলে সঙ্গে সঙ্গে তুমি কি করবা? যোগ করে দেবা। তুমি তো জানোই যে শিখে গেছো যে দুজন দুই দিক থেকে আসলে তাহলে তাদের গতিবেগটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলবা দাদা দূরত্ব তো 200, গতিবেগ আমরা দেখলাম 50, তাই না? আর হচ্ছে আমাদের কতক্ষণ সময় লাগবে, আমাদের টাইম বার করবো। ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। সঙ্গে সঙ্গে ঝেড়ে দিয়ে বলবা 4 ঘন্টা। বিষয়টা বুঝতে পারছো? কিছুই নেই, শুধু তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে কি বলছে। পরে প্রশ্ন দেখো, একটি ট্রেন 238 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে 58 সেকেন্ড সময় নেয়।
একই ট্রেন যদি একটি সাইনবোর্ড পার হতে তার 24 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য জানুন, বা ট্রেনের দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে। তুমি একটা যে সময় বলো, আমি কি বললাম তোমায়, যখন কোনো ট্রেন কোনো সেতু বা ব্রিজকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস মানে তার সাথে সেতুর দৈর্ঘ্য দুটোই অতিক্রম করছে। তাহলে এই যে সময়টার মধ্যে ট্রেনটা কি করছে, এখানে তো এত মিটার দৈর্ঘ্যের সেতুর দৈর্ঘ্য সাথে ট্রেনের যা দৈর্ঘ্য সেটা তো আমরা জানি না, সেইটাই কিন্তু আমরা বার করব। এই দুটোই কিন্তু এত সেকেন্ডে অতিক্রম করছে। এবার প্রশ্নে আর এক জায়গায় লেখা আছে, দেখো একই ট্রেন মানে সেই ট্রেনটাই যদি একটি সাইনবোর্ড পার করতে 24 সেকেন্ড সময় নেয়, বলো বস 24 সেকেন্ডে সে একটা সাইনবোর্ড পার করছে, মানে ট্রেনটা সে তার নিজের দৈর্ঘ্য পার করছে। আমি বলেই দিয়েছি, যখন কোনো ট্রেন কোনো সাইনবোর্ড বা কোনো হচ্ছে তোমার লাইট পোস্ট বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, কোনো গাছকে অতিক্রম করে, মানে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে সঙ্গে সঙ্গে বলবা যে দাদা 24 সেকেন্ডে যখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর 58তে যখন সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু অতিক্রম করছে, তার মানে আমরা 58 থেকে 24টা ঝেড়ে দিয়ে বলবো যেটা থাকছে, কত থাকছে, 34 থাকছে। তাহলে এই 34 সেকেন্ডে ও শুধুমাত্র ওই সেতুটা পার করছে। কত, সেতুটার দৈর্ঘ্য রয়েছে 238। সঙ্গে সঙ্গে বলবা যে 34 সেকেন্ডে ও ওই ট্রেনটা আর কি 238 মিটার অতিক্রম করছে। তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম হয়, বাই 34, আর আমাদের সঙ্গে সঙ্গে বার করতে হবে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেন একটা সাইনবোর্ড পার করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, যেটা 24 সেকেন্ডে। ঝেড়ে দাও, সঙ্গে সঙ্গে বলবা যদি কাটি, দেখো কাটলে 7 হচ্ছে, 4 7 28 7 হবে, 7 দিয়ে 24কে গুণ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে 4 7 28 8 2 14 আর 2 16 100 কত 68। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো। বলছে 300 মিটার লম্বা একটি ট্রেন 90 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটে একই দিকে 40 হচ্ছে মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটে চলা তোমার ওই 450 মিটারের আরেকটি ট্রেনকে অতিক্রম করতে কত সময় নেবে। দেখো এই একটা ট্রেন দাদা, এই ট্রেনটা হচ্ছে 300 মিটার লম্বা, আর এর গতি কত, 90 মিটার পার সেকেন্ড। বলছে দেখো একই দিকে আর একটা ট্রেন ছুটছে, যার হচ্ছে তোমার হচ্ছে 450 মিটার লম্বা, এবং ওই ট্রেনটার গতি তোমার কত, তোমার হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে তুমি কি জানো, ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যেখানে দূরত্বটা কি, দেখো বলছে আরেকটি ট্রেন অতিক্রম করতে কত সময় নেবে, মানে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করতে, দেখো যখন একটা ট্রেন, দাদা এই একটা ট্রেন, তার পেছনে আর একটা ট্রেন আসছে, তাই না, অন্য লাইনে। এবার এই ট্রেনটা যদি এই আগের ট্রেনকে অতিক্রম করতে হয়, তাহলে কি করবে? তুমি বলবা এই যে প্রথম যে ট্রেনটা রয়েছে তার দৈর্ঘ্য, এবং তারপরে এই যে পেছে যে ট্রেনটা ওর দৈর্ঘ্য, দুটোই যদি বেরিয়ে যায় তাহলে পরে বলবা হ্যাঁ অতিক্রম করে গেছে। তার মানে কতটা যেতে হচ্ছে, প্রথম যে ট্রেনটা সেটার দৈর্ঘ্য প্লাস পরে যে অতিক্রম করা কি, যদি এই জায়গাটাও থাকে পরের ট্রেনটা একই, মানে ধরো দুটো পাশাপাশি লাইনে, তাহলে কিন্তু অতিক্রম করেনি। তুমি বলবা যে একসাথে চলছে, তাই না? অতিক্রম করা মানে ওর আগে চলে যাবে, মানে পেছনটা থাকবে ওই পরের ট্রেনের যে আগে ছিল, মানে তার একদম মুখের কাছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলেই বলবা হ্যাঁ অতিক্রম করে গেছে। তার মানে ভালোই বুঝতে পারছো যে দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই আমাদের পুরোটা অতিক্রম করতে হচ্ছে, তো মানে পুরোটা যেতে হচ্ছে, তাহলেই তো অতিক্রম করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তাহলে এখানে ডিস্ট্যান্সটা কি আসবে, ডিস্ট্যান্সটা তোমার যোগ হয়ে যাবে, মানে দূরত্ব কত হবে 300, আর এদিকে 450, বলবা হচ্ছে 750 হয়ে যাবে তোমার দূরত্ব। এই 750 তোমাকে যেতে হবে, গতিবেগ কত, দেখো দুটো একই দিকে যাচ্ছে, তার মানে গতিবেগ আমাদের বিয়োগ করতে হবে। তো সঙ্গে সঙ্গে 90 থেকে 40 গেলে 50 গুণ টাইমটা আমাদের বার করতে হবে। দেখো আমি একটু সময় নিয়ে বলছি, কিন্তু তোমাকে বুঝতে হবে বিষয়টা বুঝতে পারলে, না বুঝলে কিন্তু হবে না। সঙ্গে সঙ্গে কাটলে 15 সেকেন্ড আমাদের সঠিক উত্তর, কেমন? তারপরে দেখো পরে প্রশ্ন, 130 মিটার লম্বা একটি ট্রেন যদি একজন লোককে অতিক্রম করতে 6.5 সেকেন্ড সময় নেয়, যিনি ট্রেনটি যেদিকে যাচ্ছে সেই একই দিকে 12 কিমি পার ঘন্টা বেগে হাঁটছেন, তাহলে ট্রেনের গতি কিমি পার ঘন্টায় কত? দেখো ভালো প্রশ্ন, একটু বুঝলে পরে খুব সহজেই করতে পারবা। এখানে বলছে দাদা একটা ট্রেন একজন ব্যক্তিকে অতিক্রম করবে, এবার ব্যক্তিটা কিন্তু দাঁড়িয়ে নয়, ব্যক্তিটা হাঁটছে, কততে হাঁটছে, 12 কিলোমিটার পার আওয়ার গতিতে হাঁটছে। এবার দেখো, এবার এই যে সময়টার মধ্যে ট্রেন কি করছে, ওই লোকটাকে অতিক্রম করে ফেলছে। এবং তাহলে তুমি এখানে বলো, আমরা তো পড়ে নিয়েছি যখন কোনো ট্রেন একটা লোককে অতিক্রম করে মানে ট্রেনটা সে তার নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য কত, 130। সঙ্গে সঙ্গে তুমি বলবা 6.5 সেকেন্ডে যায় 130, তাহলে 1 সেকেন্ডে যাবে হচ্ছে 130 বাই 6.5। এটা কাটাকাটি করো, দেখো দশমিক তুললে ওপরে 10, এটা কাটলে 2, 10 দুগুণে 20
20 মিটার পার সেকেন্ড। এটা কি বেরোলো? এটা বেরোলো, এই যে এই গতিটা বেরোলো, কোন গতিটা? আপেক্ষিক গতিটা, যেখানে যেখানে ওই ট্রেনটা লোকটার গতিটাকে ফেলে দিয়ে নিজে এগিয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে তুমি বলবা ট্রেনের গতি যদি আমাদের বার করতে হয় তাহলে কি করতে হবে? ট্রেনের গতি বার করতে গেলে আমরা কি করব? সঙ্গে সঙ্গে বলবা দাদা ওই তোমার হচ্ছে কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, তো তাহলে এটাকে তুমি 20কে তুমি কিলোমিটার পার আওয়ারে বানাও। তাহলে 18/5 দিয়ে গুণ করবা, 4 5 20, মানে 4 18 কত? 72। তাহলে এই যে 72 কিলোমিটার পার আওয়ার, এটা কি বেরোলো বলো তো বস? এই 72 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ বেরোলো। দেখো আমরা জানি দুজন বস্তু বা দুজন ব্যক্তি একই দিকে গেলে পরে তাদের গতিবেগটা কি করতে হয়? বিয়োগ করতে হয়, আর বিয়োগ করলেই আপেক্ষিক গতিবেগ বেরিয়ে যায়। তাহলে তুমি এখানে বুঝতে পারছো আপেক্ষিক গতিবেগ 72, যেখানে যেখানে দাদা যেখানে হচ্ছে আমরা 12 দেখলাম ব্যক্তিটার গতিবেগ, আর তার সাথে তোমার রয়েছে ট্রেনের গতিবেগ, একটা কিছু রয়েছে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে শুধু ট্রেনের গতিবেগটা রাখতে গেলে এই যে 12টা ওপাশে গিয়ে যোগ হয়ে যাবে, কারণ এপাশে বিয়োগ আছে। সঙ্গে সঙ্গে শুধু ট্রেনের গতিবেগ, এই গোলটা মনে করো ট্রেনের গতিবেগ, তাহলে 12টা ওর সঙ্গে যোগ হয়ে 84 হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারলে? 84 কিলোমিটার পার আওয়ার আমাদের সঠিক উত্তর। দেখো এইভাবে হয়তো অনেকে বুঝলে না, চলো আমি তোমাদের কনসেপ্টের উপরে দেখি কি বলে। দেখো আমরা জানি ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। দাদা ডিস্ট্যান্স আমাদের কি? দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 130। গতিবেগ আমরা কি করব? দেখো গতিবেগ আমরা বুঝতে পারছি এখানে যে গতিবেগে কি থাকে, যে এখানে দুজনাই যদি একই দিকে যাচ্ছে, ট্রেনও একই দিকে, তার মানে লোকও একই দিকে, তার মানে গতিবেগটা বিয়োগ হবে। সঙ্গে সঙ্গে বলবা ট্রেনের গতিবেগ বার করতে বলেছে, ধরলাম ট্রেনের গতিবেগ এক্স। দেখো 1 মিনিট আমি লিখে নিচ্ছি, ট্রেনের গতিবেগ এক্স। আর ওই দিকে তোমার বলবা ওই লোকটার গতিবেগ 12 কিমি পার ঘন্টা। দেখো 12 কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে ভাঙাও তাহলে কি হচ্ছে বলো? সঙ্গে সঙ্গে বলবা যে হচ্ছে 10/3 আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই না? কারণ এখানে সবই মিটারে আছে, মিটার পার সেকেন্ড ছাড়া অন্য কিছু আসবে না। এদেরকে বিয়োগ করলে আপেক্ষিক গতিবেগ বেরোবে, ইন্টু সময়টা কত ছিল তোমার? ওই 6.5। ব্যাস এইটুকুনাই সমাধান করো। সঙ্গে সঙ্গে তুমি দেখো হচ্ছে এখানে একটু সমাধান করো। দেখো 130 আর এক্স, দেখো এখানে তুমি একবারে ডাইরেক্ট ধরে নাও যে এক্সটা তুমি কি ধরেছো? ট্রেনের গতিবেগ এক্সটা তুমি ধরলে কিমি পার ঘন্টায়, তাহলে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ করে দেবা, তাই না? বিয়োগ 10/3 ইন্টু তোমার হচ্ছে 6.5। তাহলে এবার দেখো এটাই পাশে থাক, তুমি এটা দিয়ে এটাকে ভাগ করলে 20 হবে, বলবা সমান সমান দিয়ে 5x/18 বিয়োগ 10/3। তাহলে এইটাকে ওপাশে নিয়ে গেলে যোগ হয়ে যাবে, যোগ যদি করো 20-র সাথে যদি তুমি 10/3 যোগ করো তাহলে কত হবে বলো? 70/3 হবে, তাই না? 70/3 সমান 5x/18। তাহলে এবার দেখো, এবার তুমি একটু কাটাকাটি করো, সঙ্গে সঙ্গে বলবা এই যে 3 দিয়ে হচ্ছে 18কে কাটলে 6 হচ্ছে, 6 7 42, মানে হচ্ছে 420 সমানই 5x। এবার এই এক্স এর মান বেরিয়ে যাচ্ছে, এক্স এর মানই আমরা ধরেছিলাম হচ্ছে তোমার কি? কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের গতিবেগ কিলোমিটার পার আওয়ারে ধরেছিলাম, তাই না? সরাসরি দেখবা কাটলে পরে 84 চলে আসছে। কারণ দেখো এক্স এর মান আমরা কিলোমিটার পার আওয়ারে ধরেছি, তবেই সেটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করেছিলাম। বিষয়টা বুঝতে পারলে? এইভাবে করতে পারো, যেটা তোমার কাছে সুবিধা মনে হয়। তবে এর থেকে আগেরটাই যদি কনসেপ্ট বুঝতে পারো ওইভাবে করাটাই বেটার। চলো নৌকা স্রোত কি বলছে দেখো।